ঠিক আছে, চলো। ম্যাচিং অ্যাক্টিভিটি আমরা যে উপরে যে কনভারসেশনটা পড়ছিলাম লাস্ট ডে যে আমরা এখানে যে টপিকটার উপরে পড়ছিলাম, এই টপিকটা হলো কি কনভারসেশন কনফিডেন্স, আনলকিং দ্য পাওয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন। মানে একজন আরেকজনের সাথে কিভাবে ইফেক্টিভলি কথাবার্তা বলতে পারবে বা কিভাবে ইফেক্টিভলি তোমার নিজের চিন্তা ভাবনা ধারণা অন্যজনের কাছে প্রকাশ করতে পারবে। এটা হলো তোমার কনফিডেন্স, মানে ইফেক্টিভ কমিউনিকেশন, বা বলা যায় যে কনভারসেশন যে কনফিডেন্স আছে এই টপিকটার উপরে মেইনলি আমরা পড়ছিলাম। তাহলে ওইটার উপরে বেস করে এই যে এই ইয়ের উপর পুরো প্যারার উপরে বেস করে আমাদের এখানে একটা কনসেপ্ট, মানে ম্যাচিং টার্ম দেওয়া হয়েছে, কনসেপ্ট অর টার্মস ডিসক্রিপশন এলাবোরেশন অর কনসেপ্ট। মানে রিড দ্য ফলোইং কনসেপ্ট in the first column and their descriptions elaboration in the column next to it, then match the concept with their description, later share your answers with the class। ঠিক আছে, কনসেপ্ট এন্ড টার্মস বলতে এখানে কনভারসেশন কনফিডেন্স বলতে কি বুঝি আমরা, বলো তো? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। কনভারসেশন কনফিডেন্স বলতে আমরা কি বুঝি? আত্মবিশ্বাসের সাথে কথা বলা। হ্যাঁ, আলাদা। আত্মবিশ্বাসের সাথে কথা বলা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা দেখো তো সেকেন্ড এতে কোনটা ম্যাচ হবে। হ্যাঁ, ভাইয়া 3 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার টেলস অ্যাবাউট দ্য কি ওয়ে টু ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স। এটাই তোমার ফার্স্ট আনসার। তার কনভারসেশন কনফিডেন্স হলো টেলস অ্যাবাউট দ্য কি ওয়েজ টু ডেভেলপ কনভারসেশন। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি আর কি কি আছে। পডকাস্ট, মিউজিক, মুভিজ, অ্যানাউন্সমেন্ট, ওয়েদার ফোরকাস্ট এটসেট্রা। এটা হলো একটা। সেকেন্ডটা দেখো, ডিফারেন্স ইন অ্যাকসেন্ট, স্পিড, colloquial expressions or cultural differences. It tells about the key ways to develop conversation confidence. Okay, joining language clubs, participating in language contests, or delivering short presentation in the target language. The art of expressing oneself clearly, listening attentively, and engaging in productive exchanges. Visiting the academies, social media pages, or listening to locally produced movies. তারপর কি দেখো আরেকটি আছে, having preconceived notions, biases, lack of empathy, or being judgmental. এরপর 8 নম্বরটা দেখো, বডি ল্যাঙ্গুয়েজেস, ফেশিয়াল এক্সপ্রেশনস, টোন অফ ভয়েস, হ্যান্ডস, জেস্টার এটসেট্রা। ফিয়ার ইন পাবলিক স্পিকিং, বিং জাজড অর ক্রিটিসাইজড। হ্যাঁ, ঠিক আছে, এগুলো হলো আমাদের ডিসক্রিপশন দেওয়া আছে। এই ডিসক্রিপশনের সাথে আমাদের এখানে কনসেপ্ট কোনটা কোনটা মিলাইতে হবে এটা আমাদের জাস্ট করতে হবে। কনভারসেশন কনফিডেন্স তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টেলস অ্যাবাউট দ্য কি ওয়েজ টু ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স। ঠিক আছে, এটা হলো 1 নম্বরের সাথে। এখন তোমাদের একটা ছোট্ট 5 মিনিটের, ঠিক আছে, বেশিক্ষণ না, 5 মিনিটের ভিতরে নন ভার্বাল, এই যে বি থেকে আই পর্যন্ত, ঠিক আছে, বি থেকে আই পর্যন্ত যতগুলো আছে 5 মিনিটের ভিতরে তোমরা এখান থেকে ম্যাচ করবা। ম্যাচ করে আমাকে বলবা, ঠিক আছে? খাতায় লিখতে পারো, তোমরা খাতায় লিখে রাখতে পারো। 5 মিনিট তোমাদের কাছে টাইম আছে। এখন দেখো 7:36 বাজে। 7:41-এ আমি সবার আনসার চাই, ঠিক আছে? হ্যালো, বুঝতে পারছো? জি ভাইয়া। যে একটু ফাস্ট করো। 7:41, 42-তে জমা নিব। তুবা কমপ্লিট? জি ভাইয়া, হয়েছে। ভাইয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন ম্যাচ করব। বলো, এই থেকে বলা শুরু করো। আচ্ছা, এখানে আই পর্যন্ত আছে তো? 4টা টুবা বলো। হ্যাঁ, প্রথম 4টা টুবা বলো বলো। ভাইয়া এ নাম্বারের অ্যান্সার হবে 3 নাম্বার। হ্যাঁ, এর সাথে 3। তারপর বির সাথে হচ্ছে 8। আচ্ছা, এরপর হলো বি এর সাথে 8। নন ভার্বাল কুইজ ইন কমিউনিকেশন, বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন, গুড। তারপরে সি এর সাথে 9। সি এর সাথে 9। ব্যারিয়ার্স অফ মিনিংফুল কমিউনিকেশন হলো ফিয়ার ইন পাবলিক, গুড। এরপরে ডি এর সাথে 7।
hindrance of objective listening, data having preconceived notions, biases, lack of empathy, or being judgmental. Hindrance of objective listening. হ্যাঁ ঠিক আছে, এরপরে চ্যালেঞ্জেস অফ বলতে থাকো। হ্যালো, জি ভাইয়া। বলতে থাকো, এরপরে কি কি নাম্বার? এর সাথে হচ্ছে 2। এর সাথে টু দেখি। চ্যালেঞ্জেস অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স, চ্যালেঞ্জেস অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার্স, চ্যালেঞ্জ অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার, নতুন নতুন ভাষা যারা শিখতে যায় তার জন্য কি কি চ্যালেঞ্জ থাকতে পারে? ডিফারেন্ট ইন অ্যাকসেন্ট, স্পিড, কলোকুয়াল এক্সপ্রেশনস অর কালচারাল ডিফারেন্সেস। গুড। এরপরে এর সাথে 6। if a way to know the problems of the community, if এর সাথে 6, visiting the academy's social media page, if এর সাথে কি 6? জি ভাইয়া। আচ্ছা, a way to know the problems of the community, visiting the academic social media pages or listening to local produced news. আচ্ছা, আর কি কি আছে? A way to know the হ্যাঁ, if এর সাথে 6। তারপরে জি, অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস, এটা কি হবে? ভাইয়া 1 ভাইয়া হবে। জি এর সাথে 1 হবে। গুড। এরপরে এইচ, আর এইচ এর সাথে 4। এইচ এর সাথে 4, এইচ এর সাথে 4, কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস। গুড, 4 হবে। এরপরে আই এর লাস্টটা সাথে 5। 5। ঠিক আছে, দুজনেই মিলছে, সব ঠিক আছে, দেখো তো। না ভাইয়া, আর এর সাথে 3 হবে। কনক্লুশনস টেলস অ্যাবাউট দ্য কি ওয়েজ টু, আয়ের সাথে 3 হবে কনক্লুশন। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার এ তো মনে হয় 3 হবে না, এ তো 5 হবে। হওয়ার কথা না? দ্য আর্ট অফ এক্সপ্রেশন ওয়ানসেলফ ক্লিয়ারলি। ওকে ওয়েট, এইচ নাম্বার সাথে কি হবে বলো তো? এইচ নাম্বার 4 হবে। এইচ নাম্বার সাথে ওকে 4 দিলাম। এরপর লাস্ট হলো আয়ের সাথে তাহলে কি বাদ থাকতেছে? 3, এর সাথে যদি 5 হয় তাহলে আই এর সাথে আচ্ছা, 3 হবে। আমাদের শুধু এখন বাদ থাকতেছে 5। ওকে ওয়েট, আমি দেখাই বুঝে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, এর সাথে 3, বি এর সাথে, এর সাথে 3 দেওয়া হয়েছে। এখন এ হলো কনভারসেশন কনফিডেন্স। হ্যাঁ, কনভারসেশন কনফিডেন্স হলো তোমার, তুমি যখন কনভারসেশন কনফিডেন্স তোমার ভিতরে থাকবে তখন কি হবে বলো তো? তুমি ক্লিয়ারলি একজনের সাথে আরেকজন কথা বলতে পারবা, তোমার এক্সপ্রেশন একজনের সাথে আরেকজন কি করতে পারবা, মত বিনিময় করতে পারবা। তারপরে সুন্দর মতো তুমি শুনবা, কনভারসেশন কনফিডেন্স মতো সুন্দর মতো শুনবা। তারপরে এই তোমার এখানে যেমন আছে এঙ্গেজ ইন প্রোডাক্টিভ এক্সচেঞ্জেস, মানে তুমি প্রোডাক্টিভ এক্সচেঞ্জ করবে একজনের সাথে আরেকজনের। এখানে প্রোডাক্টিভ এক্সচেঞ্জ বলতে কি বোঝায় কেউ বলতে পারবা? প্রোডাক্টিভ এক্সচেঞ্জ বলতে এই যে এখানে দেখো প্রোডাক্টিভ এক্সচেঞ্জ লেখা আছে। প্রোডাক্টিভ এক্সচেঞ্জেস কি কি মানে কি হিসেবে বলা হয়েছে প্রোডাক্টিভ এক্সচেঞ্জেস? মানে যেটা বলতে চাও সেটা বোঝানো আর কি। হ্যাঁ, জিনিসটা এখন যেটা বলতে চাও ওটা বুঝাবা, ঠিক আছে, কিন্তু বাট জিনিসটা কি হতে হবে, প্রোডাক্টিভ হতে হবে। প্রোডাক্টিভ অর্থ কি, যেটা দিয়ে কোনো কিছু আসলে কাজে লাগবে, যেটা বলার মাধ্যমে কোনো কাজে আসবে, মানে কোনো কিছু এমনি বলার মতো বলা না। এটা এমন একটা এক্সচেঞ্জ, মানে এমন একটা মত বিনিময় করা, যেই মত বিনিময়ের সাহায্যে তোমার বা অপরের কোনো কিছু একটা মানে কোনো একটা কাজ ঠিকঠাক হবে, বা লাভবান হবা তোমরা, বা তোমরা কোনো কিছু নতুন কিছু শিখবা। হ্যাঁ, এটা হলো প্রোডাক্টিভ এক্সচেঞ্জেস। এখন দেখো এটার সাথে 2 বা 3 দিছিল তাই না? জি ভাইয়া। আচ্ছা দেখো, টেলস অ্যাবাউট দ্য কি ওয়েজ টু ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স। আচ্ছা, মুনতাহা, বলো তো 3 এর সাথে তোমরা কি দিছো বাকিরা? 3 এর সাথে আই।
সির সাথে আই কনক্লুশন অর্থাৎ শেষ, tells about the key ways to develop conversation confidence. তাহলে আমরা বললাম যে কনভারসেশন কনফিডেন্স জিনিসটা কি, তাহলে এর সাথে কি হবে, অবশ্যই আমাদের কি হবে 5 হবে, ঠিক আছে? জি পারছো? রেসপন্স করি আমরা। জি জি Yes, ভাইয়া sir. ভাইয়া Okay. এখানে ডি নাম্বারের সাথে 2 হয় তো একটু দেখেন। আচ্ছা আমরা পরেরটায় যাচ্ছি ওয়েট, আগে 8টা আমরা শেষ করে ফেলি। a প্লাস 5, এরপর দেখো বি এর সাথে কি মিলছে সবার? নন ভার্বাল কোয়েস ইন কমিউনিকেশন বি এর সাথে তো মিলার কথা। জি ভাইয়া ওকে, বি ঠিক আছে। সি দেখেন, সিও ঠিক আছে। সি হলো আমরা ব্যারিজ অফ মিনিংফুল কমিউনিকেশন, ব্যারিজ অফ মিনিংফুল কমিউনিকেশন সি তে আমরা দিছি 9, 9 এ কি আছে? ফিয়ার ইন পাবলিক স্পিকিং, বিং জাজ অর ক্রিটিসাইজড। ব্যারিজ অফ মিনিংফুল কমিউনিকেশন এটা অর্থ হলো মানে যেই টাইপের তোমার বাধা আসতে পারে, হ্যাঁ তুমি যখন মিনিংফুল কোনো একটা কমিউনিকেশন করতে যাও, কোনো মিনিংফুল কমিউনিকেশন বাদ দাও, জাস্ট কমিউনিকেশন যদি তুমি করতে যাও তাহলে যেই টাইপের বাধা আসতে পারে, আমরা যেভাবে উপরে পড়ছিলাম যে ফিয়ার ইন পাবলিক স্পিকিং, আমরা যখন কোনো পাবলিকের সামনে, অনেকগুলো পাবলিকের সামনে যখন কথা বলবো তখন আমাদের কি ভয় কাজ করবে, জড়তা কাজ করবে, ঠিক আছে? তাহলে সি নাম্বারও আমাদের ঠিক আছে। ডি নাম্বারটা দেখো, hindrance of objective listening, ডি নাম্বার ঠিক আছে। Having preconceived notions, biases, lack of empathy, or being judgmental. 2 হবে। ডি নাম্বারের সাথে কি হবে বলো তো সবাই? 2 ভাইয়া। আর কারো কিছু বলার আছে? ডি এর সাথে কি অন্য কিছু হতে পারে? এনিওয়ান? বাকি দুজন কি ডি এর সাথে 7 দিবে, 7 এর সাথে যেতে চাও? হিন্ড্রেন্স অফ অবজেক্টিভ লিসেনিং। জি ভাইয়া মানে আমি বলতেছি যে বাকি হিন্ড্রেন্স অফ অবজেক্টিভ লিসেনিং যেটা আছে ওটা যদি তোমরা 7 দিছো, আর মুনতাহা বলতেছো 2 না? জি ভাইয়া ওকে, মুনতাহা বলতেছে 2 হবে আর তোমরা বলতেছো 7 হবে। স্যার 2ই তো হওয়ার কথা। হ্যাঁ, আমি এখন এটা তোমাদের কাছে জানতে চাচ্ছি যে 2 হবে নাকি 7 হবে, তোমাদের কি মতামত, মানে তোমরা কি বলতে চাচ্ছ? তোমরা কি আমাকে একটু বুঝাও যে কেন 2 হবে, কেন 7 হবে, এটা একটু বুঝাই দাও আমাকে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছিলে ক্লাসটা। হিন্ড্রেন্স অফ অবজেক্টিভ লিসেনিং। ভাইয়া ই নাম্বারে যদি 7 হয়, ই নাম্বারের চ্যালেঞ্জ অফ নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার, একটা নতুন ভাষা শেখার ক্ষেত্রে যেগুলো চ্যালেঞ্জ থাকে সেটা হ্যাঁ, হবে 7। হ্যাভিং প্রি কনসিভড নোশনস, বায়াস, বাস, ল্যাক অফ ল্যাক অফ এমপ্যাথি এমপ্যাথি, অর হ্যাঁ বিং ঠিক আছে। জাজমেন্টাল, এটা আচ্ছা ঠিক হয়। আছে, এর সাথে 7 আমি বুঝলাম, ঠিক আছে এর সাথে তোমরা 7 দিয়ে যাচ্ছ, আচ্ছা লিখে রাখি আমি, এর সাথে 7, ঠিক আছে। হুম, ঠিক আছে, এর সাথে 7 আমি বুঝতে পারলাম এখন। এখন বলো, তাহলে আমার অবশ্যই বাকি থাকে যে একটাই, যে আমার 2 বাকি 2 মানে 2 নাম্বারটাই বাকি থেকে এক্সচেঞ্জ করার মতো, এইভাবে করলে হবে না। আমি যাচ্ছি যে তোমরা প্রপারলি বুঝতে পারছো নাকি এটা, যে হিন্ড্রেন্স অফ অবজেক্টিভ লিসেনিং। হ্যাঁ, অবজেক্টিভ লিসেনিং, ডিফারেন্সেস ইন মানে লিসেনিং, যখন তুমি কোনো কিছু শুনবা, ঠিক আছে, কমিউনিকেশনের সময়, যখন কমিউনিকেশন কিন্তু একতরফা হয় না, কমিউনিকেশন কি হয় দুই ধাপে, দুতরফা। দুই ধাপে হতে পারে, বা মনে করো যে ওয়ান ওয়ান মানে এক ধাপে হতে পারে বা দুই ধাপে হতে পারে। ধাপটা বলতে কি বোঝাচ্ছি, এক ধাপে শুধু তুমি বলবা আর বাকিরা শুনবে, ঠিক আছে, বা শুধু তুমি শুনবা, ঠিক আছে, শুধু তুমি শুনবা বাট বলতে পারবে না, বাট আর দুই ধাপে হলো তুমিও বলবা আর তুমি যাকে বলতেছো সেও বলতে পারবে, এই টাইপের কথা। এখন তাহলে অবজেক্টিভ লিসেনিং, তুমি যখন শুনবা তখন কি কি হিন্ড্রেন্স বা বাধা আসতে পারে, এটা কি কি হতে পারে? ডিফারেন্সেস ইন অ্যাকসেন্ট, অ্যাকসেন্টের ডিফারেন্স বলতে কি বোঝায় বলো তো? উচ্চারণের ভিন্নতা, উচ্চারণের ভিন্নতা। এরপরে স্পিড, মানে সে দ্রুত। কত speed কথা বলতেছে, অনেকে দেখবা যে অনেক স্পিডে কথা বলে, হ্যাঁ, যেমন অনেক স্পিডে যে কারা কথা বলে, জার্মানরা অনেক স্পিডে কথা বলে, তারপরে অনেক অনেক যারা নেটিভ ইংলিশ যারা ইংলিশম্যান যারা আছে তারা অনেক স্পিডে কথা বলে, হ্যাঁ। তারপরে কলোকুয়াল এক্সপ্রেশনস বা কালচারাল ডিফারেন্সেস, বা তাদের মধ্যে আমাদের যে কালচারাল ডিফারেন্স থাকতে পারে, এটা আমাদের বাধার সৃষ্টি করতে পারে কিসের ক্ষেত্রে? মিনিংফুল কমিউনিকেশনের ক্ষেত্রে।
ঠিক আছে? জি ভাইয়া। মিনিংফুল কমিউনিকেশনের ক্ষেত্রে জি স্যার। এই হিন্ড্রেন্স অফ মানে লিসেনিং এর ক্ষেত্রে আমার কি করতে পারে, বাধা সৃষ্টি করতে পারে। তাহলে ডি এর সাথে কি দিব আমরা? ডি এর সাথে 2। টুবা, তুমি বুঝতে পারছো কেন 2 হইলো? হ্যালো টুবা, তুমি আসো? জি ভাইয়া। বুঝতে পারছো কেন 2 হয়েছে আর এর সাথে কেন 7 হয়েছে? হ্যালো আচ্ছা ঠিক আছে, এরপরে যাই জি আমরা ভাইয়া, এফ। কথা শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তোমার মনে হয় নেটওয়ার্ক একটু সমস্যা নাকি আমার নেটওয়ার্কের সমস্যা? আমার কথা ক্লিয়ার না? জি ভাইয়া। ক্লিয়ার স্যার, আপনার নেটওয়ার্ক আচ্ছা ঠিক ক্লিয়ার। আছে, তোমার মনে হয় সমস্যা। তারপর দেখো এফ নাম্বার, এ ওয়ে টু নো দ্য প্রবলেমস অফ দ্য কমিউনিটি। এফ এর সাথে আমরা কি দিছি, তোমার কি দিছে, 6 দিছে। 6 নাম্বারটা দেখো, ভিজিটিং দ্য একাডেমিক সোশ্যাল মিডিয়া পেজেস অর লিসেনিং টু লোকালি প্রডিউস নিউজ। এটার সাথে কি তোমরা দুইজন একমত? জি এফ এর ভাইয়া। সাথে এরপর দেখো, এই ওয়ে টু নো দ্য প্রবলেমস অফ দ্য কমিউনিটি। এখন প্রবলেমস অফ দ্য কমিউনিটি, তোমরা যে কমিউনিটিতে বা যে গ্রুপে বসবাস করতেছো বা যে গ্রুপে তোমরা কমিউনিকেশনটা করতেছো, ধরো পরিবার, ধরো নেইবার সাথে, বা সমাজ, বা ধরতে পারো যে স্কুল, স্কুলের কোনো একটা ক্লাসের সাথে, হ্যাঁ একটা ক্লাসে তোমরা ক্লাসে যে কমিউনিকেশন করতেছো ফ্রেন্ডের সাথে, ওইটাকেও বলে একটা কমিউনিটি। ঠিক আছে? তো ওই কমিউনিটির ভিতরে যে কমিউনিকেশনটা আছে, এই কমিউনিকেশনের যে প্রবলেম গুলো হতে পারে, কমিউনিটির ভিতরে যে কমিউনিকেশনের ক্ষেত্রে যে প্রবলেমটা হতে পারে, ওইটা কিভাবে জানতে পারি? এ ওয়ে টু নো দা প্রবলেমস অফ দ্য কমিউনিটি। ঠিক আছে? ভিজিটিং দ্য একাডেমিক সোশ্যাল মিডিয়া পেজেস অর লিসেনিং টু লোকালি প্রডিউসড নিউজ। এটা বলতে বুঝাইছে যে একাডেমি, এখানে একাডেমি বলতে যে কমিউনিটিটা আছে, কমিউনিটি যে একাডেমি, ওইটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, একাডেমি সোশ্যাল মিডিয়া পেজেস, তাদের যে সোশ্যাল মিডিয়া যে পেজ আছে, ওটা আমরা কি করতে পারি, ভিজিট করতে পারি। লিসেনিং টু লোকালি প্রডিউসড নিউজ, বা ওই কমিউনিটির, ওই কমিউনিটির যে লোকালি, মানে একদম যে মনে করো যে লোকালি হলো, আহ লোকালি কি কি বলবো, লোকালি বলতে একদম নিজেদের কমিউনিটির নিজেদের আওতায়, যে মনে করো যে কমিউনিটিরা একটা আহ, তোমার নিউজ প্রডিউস করতেছে। কমিউনিটির ক্ষেত্রে বলছে যে মনে করো যে একটা সমাজ, তোমরা যে সমাজে আছো, বা একটা গ্রাম ধরো, একটা গ্রামে আছো, তো গ্রামের যে লোকাল যে নিউজ গুলা, হ্যাঁ গ্রামের দেখবে যে লোকাল কত অনেক নিউজ আছে, বা কোনো কোনো প্রতিটা গ্রামে দেখবে লোকাল নিউজ আছে, বা লোকাল মিডিয়া আছে। হ্যাঁ, লোকাল মিডিয়া আছে, তাদের তাদের মধ্যে যে নিউজটা প্রডিউস করে, তাদের যে নিউজ গুলো আছে, এগুলো আমরা পড়তে পারি। পড়ার মাধ্যমে আমরা কিভাবে তাদের প্রবলেম গুলো শনাক্ত করতে পারবো? যেহেতু আমরা শুধুই তাদের নিউজ গুলা পড়তেছি, মানে তাদের লোকালি প্রডিউস নিউজ, তাহলে এই এই নিউজের ভিতরে অন্যান্য নিউজ গুলো মিক্সড আপ হবে না। মানে কি, আমরা শুধু ওই কমিউনিটি সম্পর্কে বা স্পেসিফিক কোনো একটা কমিউনিটি সম্পর্কে আমরা জানতে পারবো, তাদের প্রবলেম গুলো সম্পর্কে আমরা তাদের নিউজ গুলো থেকে জানতে পারবো। তাহলে বুঝতে পারছো তার আমরা কিভাবে এ ওয়ে, মানে একটা ওয়ে টু নো দ্য প্রবলেমস অফ দ্য কমিউনিটি, কমিউনিটি প্রবলেম গুলো জানতে আমরা একটা ওয়ে হলো ভিজিটিং দ্য একাডেমি সোশ্যাল মিডিয়া পেজেস অর লিসেনিং টু লোকালি প্রডিউসড নিউজ। জি নাম্বারটা দেখো, অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস। অথেন্টিক অডিও ম্যাটেরিয়ালস সাথে কি দেওয়া হয়েছে, 1 দিছিল। এখন 1 কি, পডকাস্ট, মিউজিক, মুভিজ, অ্যানাউন্সমেন্ট, ওয়েদার ফরকাস্ট এটসেট্রা। তোমরা কি একমত বাকি দুজন এই দুইটার সাথে? জি ভাইয়া। জি স্যার। ওকে, তাহলে জি এর সাথে 1, এটাও আমাদের কারেক্ট। এরপর আসো এইচ এ, কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস। কি কি আছে কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস? জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটা 4ই হবে। ঠিক আছে না? 4 হবে না? জি ভাইয়া। জয়নিং, দেখো কনফিডেন্স কিভাবে আমরা বিল্ড করতে পারবো কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে, জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস, পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট। একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমরা ভর্তি মানে জয়েন করতে পারি। পার্টিসিপেটিং ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট, ল্যাঙ্গুয়েজ কন্টেস্টে আমরা পার্টিসিপেট করতে পারি, যেমন ধরো লোকাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, লোকাল মনে করো যে নোয়াখালী থেকে আসছে কেউ, কেউ কুমিল্লা থেকে আসছে, কেউ ধরো বরিশাল থেকে আসছে, কেউ চট্টগ্রাম থেকে আসছে, এসে তাদের মধ্যে একটা লোকাল একটা কন্টেস্ট হতে পারে, যে ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট হতে পারে। হ্যাঁ, তাদের যেহেতু সবারই ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা, নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ একরকম হবে, তারপরে কুমিল্লার ল্যাঙ্গুয়েজ একরকম হবে, বরিশালের ল্যাঙ্গুয়েজ একরকম হবে, সিলেটের ল্যাঙ্গুয়েজ আবার আরেক রকম হবে, তাই না?
সবার কিন্তু ল্যাঙ্গুয়েজ আলাদা। তো তাদের ভিতরে যদি আমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট আমরা পার্টিসিপেট করতে পারি, বা তাদের ভিতরে যদি আমরা কোনো কন্টেস্ট করতে পারি, তাহলে তখন আমরা জানতে পারবো যে বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ কিভাবে তারা সেটা উচ্চারণ করতেছে, তারা কিভাবে মানুষের সাথে ওই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, প্লাস তারা কিভাবে সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা ইফেক্টিভ কমিউনিকেশন করতেছে। ঠিক আছে, এরপর দেখো, অর ডিলিভারিং শর্ট প্রেজেন্টেশন ইন দা টার্গেট ল্যাঙ্গুয়েজ। ধরো তোমাকে আজকে একটা টাস্ক দেওয়া হলো যে আহ, সিলেটের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার কিছু একটা প্রেজেন্ট করতে হবে, হ্যাঁ, সবার সামনে কিছু একটা প্রেজেন্ট করতে হবে সিলেটের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। সিলেটের ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমরা কয়েকটা স্লাইড বানাতে পারো, সেই স্লাইডটা সবার সামনে প্রেজেন্ট করতে পারো। এই টাইপের জিনিসগুলো কি কনফিডেন্স বিল্ড আপ করবে তোমার ভিতরে, যে না, আমার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ইনাফ নলেজ আছে। ঠিক আছে, এবার দেখো আই নাম্বার, তাহলে আমরা কি দিচ্ছি? আই নাম্বার আমরা কি দিচ্ছি? ইটস অ্যাবাউট দ্য কি কনফিডেন্স। ঠিক আছে, জি ভাইয়া। আই প্লাস 3। তাহলে তুবা দেখো, তোমার এখানে 4টা ভুল হয়েছিল, 4টা। আর সবার আমরা ক্লিয়ার হলাম যে কোনটার সাথে কি হতে পারে। ঠিক আছে, আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু হালকা বিরতি দিই, 2 মিনিট। আজান শেষে আমরা আবার ক্লাস কন্টিনিউ করছি। ওকে, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। তোমার কি নেট প্রবলেম মনে হয় না? ওকে, তাহলে আমাদের এটা ক্লিয়ার হলো। এরপর দেখো কি আছে। Now read the text given in activity 5.3.2 again and ask and answer the following question in pairs or groups. Later share your responses with the class. 5.3.2 তে আমরা যে ইফেক্টিভ কমিউনিকেশন সম্পর্কে যে প্যারাগ্রাফটা পড়ছিলাম, ওটা আবার পড়তে বলা হয়েছে আর নিজে যে কোশ্চেন গুলো আছে ওগুলোর আনসার ওখান থেকে বের করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, ডু ইউ থিঙ্ক দ্য রাইটার হ্যাজ কনভিন্সড দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম? ইফ ইয়েস, এক্সপ্লেইন ইউর আনসার। তুমি কি এটা ভাবো যে রাইটার মানে যে লিখছে এই ইফেক্টিভ কমিউনিকেশনটা, ঠিক আছে, এই ইফেক্টিভ কমিউনিকেশনটা যে লিখছে সে কি রিডার মানে যারা পড়তেছে, ধরো তুমি পড়তেছো বা আমি পড়তেছি, হ্যাঁ, পড়তেছে যারা, তাদের কি কনভিন্স করতে পারছে যে না, আমরা এভাবে এভাবে ইফেক্টিভ কমিউনিকেশন করতে পারি, এভাবে আমরা ব্যারিয়ার গুলো ওভারকাম করতে পারি, এভাবে আমরা কি বলে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করতে পারি ইফেক্টিভ কমিউনিকেশনের। হ্যাঁ, এটা কি রাইটার, তোমাদের কি মনে হয় রিডাররা কি কনভিন্স হতে পারবে, বা মানে আমরা কি কনভিন্স হইতে পারছি যে রাইটার ঠিক বলছে, বা রাইটারের কথা অনুযায়ী যদি আমরা করি তাহলে ইফেক্টিভ কমিউনিকেশনটা আসলেই হবে, আমরা ইফেক্টিভলি কমিউনিকেট করতে পারবো? তোমাদের কি মতামত? ভাইয়া হ্যাঁ, ইয়েস। ইয়েস, আর বাকিরা? একজন ক্লাসে আছে, শুধু মুনতাহা, রাইহান, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলো, তোমার তোমার কি মতামত? স্যার, আমি ক্লাসে ছিলাম না 5 মিনিট ধরে, এখন আসলাম। আচ্ছা ঠিক আছে, দেখো ক্লাসে থাকতে হবে মানে আচ্ছা ঠিক আছে, আমি যদিও বিরতি দিয়েছিলাম ততক্ষণ এটা বলা হয়নি। আর তোমাদের একটা মাঝখানে একটা 15 মিনিটের গ্যাপ আছে, আমরা সেটা 9টায়, 9টা না, 9টার 15 মিনিট আগে মানে 8টা 45 আমরা সেই গ্যাপটা দিব। নামাজের বিরতি আছে, নাকি 8:30টায় তোমরা বিরতিটা নিবা? নামাজের বিরতি আছে 15 মিনিট, নামাজ মাস্ট। ঠিক আছে, আমি স্যার বলি। 8:30 থেকে স্যার, 8:30 থেকে স্যার। আচ্ছা, ওকে ওকে, 8:30টায় আমরা 15 মিনিট গ্যাপ দিব। একটু হোল্ড করো, দরজায় হয়তো কেউ একটা, আমি খুলে দিয়ে আসতেছি।
আচ্ছা, এখানে কোশ্চেনটা ছিল, ডু ইউ থিঙ্ক দ্য রাইটার হ্যাজ কনভিন্সড দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম? টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম, ঠিক আছে, মানে তুমি কি ভাবো যে রাইটার যে লিখছে এটা, ওই ইফেক্টিভ কমিউনিকেশনের যে প্যারাগ্রাফটা যে রাইটার লিখছে, উনি কি রিডারদের, মানে তুমি আমি যারা পড়তেছি এই প্যারাগ্রাফটা, তাদের কি কনভিন্স করতে পারছে যে প্রবলেম যেগুলো, ইফেক্টিভ কমিউনিকেশন যে প্রবলেম গুলো ক্রিয়েট হয়, ওগুলো আমরা ওভারকাম করতে পারবো, এই টাইপের কি কোনো কনভিন্স কনভিন্স করতে পারছে আমাদের? এটা হলো কোয়েশ্চেন। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, 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 বন্ধু আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাইয়া শোনা আচ্ছা ঠিক আছে, ও মনে হয় আবার চলে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এখানে আমাদের আনসারটা যদি ইয়েস হয়, অবশ্যই ইয়েসই হবে, কেননা রাইটার বলছে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, কিভাবে আমাদের প্রবলেমগুলো ক্রিয়েট হয়, হ্যাঁ কি কি কারণে আমাদের প্রবলেম ক্রিয়েট হয়, কি কি বাধা আসতে পারে, হ্যাঁ কি কি ওই বাধাগুলো ওভারকাম করার জন্য আমরা কি কি করতে পারি, সবকিছু রাইটার বলে দিচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? ইয়েস, ইয়েস দিয়ে, ইয়েস উই আর কনভিন্সড অ্যাবাউট দ্য রাইটার্স থিঙ্কিং। তাহলে ইফ ইয়েস এক্সপ্লেইন ইউর আনসার, আনসারটা এক্সপ্লেন করতে হবে। কিভাবে আমরা আনসারটা এক্সপ্লেন করতে পারি বলো তো? Yes, I think the writer has convinced the reader to care about the problem. ইয়েস, এটা The এটা writer, ফার্স্ট আনসার। এরপরে তো আমাদের এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন করার সময় আমাদের, আচ্ছা তোমাদের স্কুলে বা তোমাদের স্কুলে কি কোনো ডেমো কোয়েশ্চেন দেওয়া হয়েছিল যে এই টাইপের কোয়েশ্চেন হতে পারে বা এই টাইপের কোয়েশ্চেন হবে পরীক্ষায়? ভাইয়া, ভাইয়া আমাদের দুইটা পরীক্ষা হচ্ছে না, আমাদের 4টা সেমিস্টারে পরীক্ষা হচ্ছে আমাদের স্কুলে এই এই নিয়মে হচ্ছে না। আচ্ছা, তোমাদের সেমিস্টার সিস্টেম। আর রায়হান, তুমি কি আসো? আমাদের পরীক্ষা জি চলতেছে। স্যার আছি। আচ্ছা, তোমাদের তোমাদের স্কুলে মানে ইংলিশের যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা কিভাবে হবে বা কি টাইপের হবে, কি টাইপের কোশ্চেন হবে, এরকম কোনো ডেমো কোশ্চেন দেওয়া হয়েছে? স্যার ক্লাসই হয় না। ক্লাস হয় না? নো স্যার। আচ্ছা ঠিক আছে, ডেমো কোশ্চেনটা পাওয়া খুবই জরুরি, যেহেতু এই কারিকুলামে তোমাদের প্রথম পরীক্ষা না এটা। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমার যতদূর ধারণা, যদি এই টাইপের কোশ্চেন করে তাহলে অবশ্যই তোমাদের একটা, এই কি বলবে, একটা দিবে, এই প্যারাগ্রাফটা দিয়ে দিবে, বা এটা হলো তোমার বলে। ভাই ক্লাস না হওয়ার আরো কারণ আছে, 2 সাবজেক্টে ফেল করলেও নাকি মানে কি এসএসসি পরে ইন্টারে ভর্তি করাবে। হ্যাঁ এটাই তো শুনলাম, আমি বললাম তাহলে স্টুডেন্টরা পড়বে কি? এমনি এমনি শর্ট সিলেবাস, প্লাস হলো টিচাররা স্যার একেবারে ছেড়ে দিছে, কোনো ভাই, স্যার প্যারা নাই। আসলে ওনারাই নিজেরাই বুঝতেছে না বিষয়গুলো, কি আচ্ছা করবে। শোনো, আমি তোমাদের একটাই বলি যে ওনারা যেরকম বলতেছে না প্যারা নাই, আসলেই প্যারা নাই। 9-10-এ প্যারা নাই, 11-12-এও প্যারা নাই। প্যারাটা কোথায় হবে? অ্যাডমিশনে যে, ঠিক আছে, হ্যাঁ, অ্যাডমিশনে কিন্তু তোমার কোনো স্কুল কলেজের কোনো নিয়ম টিয়ম, যারা ইউনিভার্সিটি চালায় বা ইউনিভার্সিটির যে ট্রাস্টি বোর্ড আছে, তারা কিন্তু এইসব ফলো করে না। অ্যাডমিশন কিন্তু অ্যাডমিশনের মতোই চলতেছে, বাট এদিকে যে কারিকুলাম চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু ওরা দেখে না। ওরা ওদের মতোই পরীক্ষা নিচ্ছে ওখানে, যে সবাই যারা মনে করে যে এই 9-10 বা 11-12 এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেজ। 9-10-এ জি যা ভাই। শিখবা এটা 11-12-এ তোমাদের অনেক কাজে দিবে। 11-12-এ যেটা শিখবা এটা অ্যাডমিশন টেস্টে
তোমার মাস্ট লাগবে, তাহলে এখান থেকে তোমাদের গ্রো করাটা দরকার ছিল। আচ্ছা, এটা হলো তোমাদের একটা সিন প্যাসেজ দিবে, ঠিক আছে? এই কোশ্চেনটা যখন হবে, এই দেখো এই কোশ্চেনটা যখন হবে, ডু ইউ থিঙ্ক দ্য রাইটার হ্যাজ কনভিন্স দ্য রিডার, ঠিক আছে? এটা কখনো বলবে না যে মুখস্থ লিখো, হ্যাঁ মুখস্থ কোনো কিছু লিখবে না, এটা সিন প্যাসেজ দিবে। সিন প্যাসেজ দিলে আমরা কি কি লিখতে পারি বলতো? তাকে দেখে আমরা এখানে যেহেতু এটা অনেক বড়, এত বড় দিবে না, কয়েকটা লাইন দিয়ে ধরো যে এই দুইটা প্যারা দিতে পারে, ঠিক আছে? এই দুইটা প্যারার ভিতরে তোমার সবগুলা ওরা যা যা চাচ্ছে সবগুলো আনসার এই দুইটা প্যারার ভিতরেই সীমাবদ্ধ থাকবে। বা এখান থেকে উঠায়ে এখান থেকে একটা মনে করো যে একটা লাইনে আমার আনসারটা আছে, এই যে conversation are such a part of daily life that people frequently overlook how challenging and stressful talks can be if they are talking places in a language other than their own, ঠিক আছে? এইটার ভিতরে আমার আনসারটা আছে, বাট এমন ভাবে কোশ্চেন যদি করে যে এটার ভিতরে ফুল আনসারটা নাই, জাস্ট কিছু একটা স্লাইড অফ আনসার আছে, তাহলে আমরা কি করতে পারি? এখান থেকে নিয়ে মডিফাই করতে পারবো, হ্যাঁ স্লাইডলি মডিফিকেশন করে আমাদের মতো। জাস্ট এখান থেকে মনে করো যে আমার আনসারটা হলো কনভারসেশন, হ্যাঁ এখানে আমার জাস্ট কনভারসেশনটা লাগবে, আমি কনভারসেশনটা নিয়ে পিক করব, পিক করার পরে কোশ্চেনটার সাথে কনভারসেশনটা মার্চ করবো, মানে কোশ্চেনের সাথে আনসারটা মার্চ করবো। কোশ্চেনের সাথে আনসার কিভাবে মার্চ করে, মনে করো যে তারা বললো যে কোশ্চেনটা করলো, আচ্ছা একজন আরেকজনের সাথে কিভাবে কি করা যায়, কিভাবে মানে একজন আরেকজনের মনের ভাব কিভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? একজন আরেকজনের সাথে কিভাবে মনের ভাব প্রকাশ করতে পারে, কিভাবে প্রকাশ করতে পারে? কনভারসেশনের মাধ্যমে। তাহলে আমরা কিভাবে লিখবো? একজন আরেকজনের সাথে মনের ভাব কিভাবে প্রকাশ করতে পারে, একজন আরেকজনের সাথে মনের ভাব কনভারসেশনের মাধ্যমে প্রকাশ করতে পারে। এইভাবে এই জিনিসটাকে আমি বলতেছি মার্চ করা, হ্যাঁ মানে তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমি কোশ্চেনের সাথে আনসার মার্চ করবো। যেমন এই যে এখানে ডু ইউ থিঙ্ক, এখানে আমার আনসারটা কি হবে? ইয়েস, আমার আনসার হবে ইয়েস, I'm thinking that the writer has convinced the reader to care about this problem. এরপরে আমি আমার আনসারটাকে এক্সপ্লেইন করব, ঠিক আছে? এক্সপ্লেইন করব যে কেন, কিভাবে এক্সপ্লেইন করতে পারি। রাইটার বলছে যে বিভিন্ন ধরনের হিন্ড্রেন্স থাকবে, তারপরে রাইটার বলছে যে কি অনেক অনেক মানুষের সামনে দাঁড়ায় কথা বলতে বিব্রত বোধ হবে, তারপরে অ্যাকসেন্টের সমস্যা হতে পারে, তারপরে ফিয়ার থাকতে পারে, মানুষ কি কে কি বলবে এটার ফিয়ার থাকতে পারে। এইখান থেকে কিভাবে ওভারকাম করতে পারবো? আমরা বারবার প্র্যাকটিস করব জিনিসটা, তারপরে ল্যাঙ্গুয়েজ কোর্স করব, ল্যাঙ্গুয়েজ ক্লাবে জয়েন করব, হ্যাঁ ঠিক আছে না? বুঝতে পারছো আনসারটা কিভাবে হবে? জি ভাইয়া। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তুমি আমাকে ভাইয়া বলতে পারো, সমস্যা নাই। এবার সি নাম্বারটা দেখো, what are the sorry, বি নাম্বারটা দেখো, has the writer identified the causes of the problem in the text? Has the writer identified the causes of the problem in the text? If yes, what are they? এটার আনসারটা মনে আছে? Has the writer identified the causes of the problem? প্রবলেম কি? ইফেক্টিভ কমিউনিকেশনের কি কি প্রবলেম আছে, ওইটার প্রবলেম গুলো কি আইডেন্টিফাই করছে? মানে প্রবলেম গুলোর যে কজ হতে পারে, যে কারণ হতে পারে, এটা কি রাইটার আইডেন্টিফাই করছে? ইয়েস স্যার, আইডেন্টিফাই করেছে। ইয়েস। আইডেন্টিফাই করেছে, হ্যাঁ আইডেন্টিফাই করেছে। এখন এই দেখো এখানে আমরা পড়ছিলাম এই যে এইটা আছে, আর 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 এখান থেকে এটাই আছে, আর উপরে আমাদের প্যাসেজে একটা হলো সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ। In today's world, strong economic capacity, many individuals find a barrier that ability to engage. Many people experience fear and anxiety once being. এই তো, এই দেখো এখানে একটা কজ আছে, দ্য ফিয়ার অফ বিং জাজড অর ক্রিটিসাইজড। এটা হলো একটা কজ, ইন্ডিভিজুয়াল উইথ সোশ্যাল অ্যাংজাইটি। এই যে এখানে আরেকটা কজ আছে, ইন্ডিভিজুয়ালস উইথ সোশ্যাল অ্যাংজাইটি মে ফিল ইন্টেন্স ডিসকমফোর্ট, ঠিক আছে? এই দুইটা কজ। তারপরে ইট ক্যান ডিলিমিট দেয়ার অ্যাবিলিটি টু এক্সপ্রেস দেমসেলফ, ডিসাইড পিপল অফেন ব্রিং প্রিকনসিভড নোশনস বায়াসেস অর। এই যে এটাও একটা কজ। এই যে পিপল বি অফ, দেখছো যদি তোমাদের এই প্যাসেজটা দিয়ে দেয়, হ্যাঁ এই প্যাসেজটা মনে করো দিয়ে দিছে, তোমরা কি বের করতে পারবে না কজগুলো? জি স্যার, পারবো। কোনটা পারবা? জি ভাইয়া পারবো। ওকে,
এই যে এখান থেকে মনে করো এই প্যাসেজটা দিয়ে দিবে, প্যাসেজটা দেওয়ার পরে তোমার এই যদি বি নাম্বার কোশ্চেনটা করে হ্যাজ দ্য রাইট আইডেন্টিফাই দ্য কজ, এটার আনসার হবে ইয়েস। এরপরে ইফ ইয়েস হোয়াট আর দে, তারপর হোয়াট আর দে, জাস্ট দুইটা তিনটা 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 কজ লিখে দিলে এনাফ। এখান থেকে তিনটা কজ লিখে দিলে এনাফ। ফিয়ার অফ বিং, এই যে অনেকগুলো কজ দিছে, ঠিক আছে, অ্যাংজাইটি, ফিয়ার অফ বিং জাস্ট, তারপর ক্রিটিসাইজড, তারপর ইন্ডিভিজুয়াল উইথ সোশ্যাল অ্যাংজাইটি, আরেকটা হলো কি কোথায় দেখলাম, কোথায় পিপল অফ বিং অফেন, এই যে প্রিকনসিভ নোশনস, বায়াসেস। বায়াস অর্থ কি বলতো? বায়াস অর্থ কি কেউ বলতে পারবা? কোনটা ভাইয়া? বায়াস, বায়াস, BIASES, বায়াসেস বা BIAS, বায়াস। প্রভাবিত করা। প্রভাবিত, হ্যাঁ, প্রভাবিত করা। নর্মাল ভাষায় হলো সংক্রমিত হওয়া আর কি, একজনের দ্বারা আরেকজন সংক্রমিত হয়। সংক্রমণ জিনিসটা কি? যেমন তুমি তোমার ফ্রেন্ডকে কল দিলা সকালবেলা, হ্যালো বন্ধু তুই কি আজকে স্কুলে যাবি? ও বলে যে না আমি স্কুলে যাবো না। আর তুমি বলো আজকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি স্কুলে যাবো না। তাহলে তুমি কি হলা? বায়াস হলো তোমার ফ্রেন্ডের দ্বারা। জি ভাইয়া। এটা হলো প্রভাবিত হওয়া, ঠিক আছে। এবার দেখো, হোয়াট আর দ্য সলিউশন সাজেস্টেড ইন দ্য টেক্সট টু সলভ দ্য প্রবলেম। হোয়াট আর দ্য সলিউশন, সলিউশন কি কি ছিল? কারো কি মনে আছে কি কি সলিউশন দিছিল রাইটার? আর মনে আছে যে সলিউশন কি কি দিছিল রাইটার? লার্নিং অ্যাবাউট কারেন্ট রেলিভেন্ট নিউজ। লার্নিং অ্যাবাউট কারেন্ট রেলেভেন্ট নিউজ, ওকে। এরপর এটা একটা পয়েন্ট স্যার। পয়েন্ট দেখো, যদি তুমি পয়েন্ট করে লিখো না তাহলে 3টা বা 4টা পয়েন্টের বেশি লাগবে না, ঠিক আছে। 3টা পয়েন্ট দিলে এনাফ, 4টা পয়েন্ট দিলে খুবই ভালো। এই দেখো এখানে আছে, দেখছিলাম কোথায়, এই যে এটা দিলেও এনাফ। ল্যাঙ্গুয়েজ ক্লাব, পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট, ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশন। বুঝতে পারছো? জি ভাইয়া। কোশ্চেনটা বুঝতে পারছো তো তোমরা? কোশ্চেনটা কি বলো তো, কোশ্চেনটা কি চাইছে? What are the solutions? মানে সমস্যা সমাধানের জন্য। হ্যাঁ, আমরা আমাদের ইফেক্টিভ কমিউনিকেশনের যে সমস্যাগুলো আসতে পারে ওটা সমাধানের জন্য কি করতে পারি। জি। এরপর দেখো, ডি, which solution do you think is most feasible? Why do you think so? feasible অর্থ কি বলো তো? ভাইয়া এটা জানি না। রায়হান জানো feasible অর্থ কি? না স্যার। feasible অর্থ হলো মনে করো যে কোনটা সম্ভাব্য, মানে সম্ভাব্য বলতে কোনটা করা সম্ভব আর কি, যে জিনিসটা সবচেয়ে বেশি feasible, মানে আহ মনে করো যে দুইটা দেওয়া আছে এখানে দেখো, এই তো এখানে অনেকগুলা দেওয়া আছে, জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাব, পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট, ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশন। এটার মধ্যে কোনটা মানে করতে সবচেয়ে বেশি সহজ হবে, কোনটা করা সবচেয়ে বেশি সহজ হবে, এটাই হলো এটার কোয়েশ্চেন, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা হলো ফ্রি রাইটিং। ফ্রি রাইটিং বলতে তুমি যদি বলো যে জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাব সবচেয়ে বেশি ফিয়াসিবল, সবচেয়ে বেশি সম্ভাব্য, অনেক বেশি সম্ভাব্য, সম্ভাবনাময় আছে, হ্যাঁ, এটার এটার পক্ষে তুমি যুক্তি দিবা। তোমার যুক্তির উপর ডিপেন্ড করবে এই কোশ্চেনের আনসারের, এই কোশ্চেনের আনসারের উপর তুমি কত মার্কস পাবা। বা আরেকজন দিল, ধরো মুনতাহা দিল এটা, রায়হান দিল পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট। তো রায়হানের যুক্তিটা পার্টিসিপেটিং ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট, কেন আমি পার্টিসিপেট করবো ল্যাঙ্গুয়েজ কন্টেস্টে, আর এটা কিভাবে আমার সবচেয়ে বেশি সম্ভাব্য হবে, রায়হানের যুক্তিটা আর মুনতাহার যুক্তির উপরে ভিত্তি করে তোমাদের মার্কিং করা হবে, ঠিক আছে। এটা হলো ফ্রি রাইটিং, এটা যে একদম অ্যাকুরেট আনসার আছে এরকম কিছু না। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া। এখন বুঝতে পারছো? জি স্যার। ওকে। এরপর দেখো, which solution do you think is most feasible? এটা তো দেখলাম। এরপর did the writer use any conclusion to tell you all the key points of the text? Did the writer use any conclusion to tell you all the key points of the text? Explain your response with an example. Writer কি কোনো কনক্লুশন টানছে? Explain your response with an example. রাইটার যদি কোনো কনক্লুশন টানে, মানে কনক্লুশন টেনে থাকে তাহলে কি কনক্লুশন দিছে ওটার একটা এক্সাম্পল দিতে হবে।
বলো তো রাইটারের কোনো কনক্লুশন টার্ম ছিল? জি স্যার ভাইয়া। সামারাইজ করতে চাইছে না। চলো দেখি। এই দেখো, in conclusion, students have many options to solve the problems to avoiding conversation and subsequently develop conversation confidence. Choosing to work through this solution will help students improve their English skills and help their build stronger relationship with others. Since conversations are part of everyday life and can't be entirely avoided, it is better to conquer fear through preparation than to limit self-expression. Whether learners are talking to a supervisor, a classmate, a roommate, and a friend or family, they will feel empowered to be better conversational partners. By addressing the issues they have and implementing practical solutions, educators and students can work together to foster a conductive environment for building conversation and confidence. তাহলে রাইটার কি কনক্লুশন দিছিল? এখন তো ভাইয়া অনেক কিছু। অনেক কিছু না, ইন কনক্লুশন বলা হয়েছে। এই দেখো, ডিড দ্য রাইটার ইউজ এনি এনি কনক্লুশন, কোন যে কোনো ধরনের কনক্লুশন রাইটার কি দিছে? হ্যাঁ ভাইয়া দিয়েছে। রায়হান? জি স্যার। ওকে, রাইটার কিন্তু কনক্লুশন দিছে। এখন অনেকগুলো কনক্লুশন দিছে। এক্সপ্লেইন ইউর রেসপন্স উইথ অ্যান এক্সাম্পল। যে কোনো একটা, দেখো রাইটার কিন্তু অনেকগুলো দিছে, ওরা কিন্তু জানে যে রাইটার অনেকগুলো দিছে, ঠিক আছে? ওরা কি বলছে? উইথ অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল বলছে। এখন তোমরা কোন এক্সাম্পলটা নিতে পারো এখান থেকে দেখো তো। এখানে তো অনেক কিছুই আছে, যে কোনো একটা এক্সাম্পল নিতে হবে। Many options to solve the problems of avoiding conversation and subsequently develop conversation. Choosing to work through this solution will help students improve their English skills and help them build stronger relations. Since conversation are part of everyday life, can't be intelligible, it is better to conquer fear through preparation than to limit self-expression. When learners are talking to supervisor, a class, এই দেখো, এটা দিতে পারো তোমরা। এই দেখছো, এটা আনসার আমাদের। আনসার খুঁজে খুঁজে পাইছো আনসার জি এক্সাম্পলটা? ভাইয়া। Whether learners are জি স্যার। talking to a supervisor, এটা তোমরা সুন্দর করে নিজের মতো কোনো কিছু মানে ডিরেক্ট যা আছে তাই লিখে দিবা। মনে করো যে এখানে যে ডিরেক্ট যে লাইনটা আছে, ওয়েদার থেকে শুরু করে পার্টনার্স পর্যন্ত, এটা পুরোটা লিখে দিবা না। এটা পড়বা, পড়ে তুমি যেটা বুঝতে পারছো ওইটা লিখবা। তাহলে টিচার, দেখো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু এটাই লিখবে। হ্যাঁ, ম্যাক্সিমাম অফ স্টুডেন্টস এটাই লিখবে। বাট তোমার খাতাটা আলাদা হবে কিভাবে? যখন তুমি একটু অন্যভাবে নিজের মতো করে লিখবা, তখন টিচারের চোখে তোমার খাতাটা একটু আলাদা হবে। কারণ টিচার কিন্তু মনে করো 15টা খাতার মধ্যে 13টা খাতায় দেখে ফেলছে যেটার সেম আনসার, ঠিক আছে? তাহলে একটু নিজের ভাষায় লেখার চেষ্টা করবা, ডিরেক্ট না লিখে। এরপর, আচ্ছা তোমরা এর থেকে ই পর্যন্ত বুঝতে পারছো জি কোশ্চেনগুলো? ভাইয়া। জি স্যার। আচ্ছা, এরপর দেখো, রিড দ্য টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি 5.3.2 এগেইন, মানে ওই যে প্যারাগ্রাফটা আবার পড়তে বলছে। তারপর কি করতে হবে? প্রবলেম সলভিং টেক্সট গঠন। আচ্ছা, প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 1 দেখো কোনটা? প্যারাগ্রাফ 1 কোনটা? এটা, এটা কি? প্যারাগ্রাফ 1। Paragraph 1 introduction, step of the structure. Introduction key, description of the steps in the text. Paragraph, the paraphrase the problem, the challenges of conversation confidence, convince the reader to care about the problem, saying that. আচ্ছা, প্রবলেমটা কি? রাইটার কোন প্রবলেম সম্পর্কে বলছে, কথা বলছে? বলতো প্রবলেমটা কি আমাদের, মানে মেইনলি প্যারাগ্রাফে যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফের প্রবলেমটা কি, কি নিয়ে কথা বলছে প্যারাগ্রাফে? আমাদের কথা বলার সময় যে বাধাগুলো আর কি মূলত। কথা বলার সময় যে বাধাগুলো, ঠিক আছে, এটা হলো মেইনলি প্রবলেমটা হলো আমাদের হিন্ড্রেন্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন, ঠিক আছে? তো আমরা এখানে কি দিতে পারি? প্রবলেমটা কি দিতে পারি? কনভিন্স দ্য রিডার টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম, সেইং দ্যাট ইন ইফেক্টিভ কমিউনিকেশন দেয়ার আর মেনি ব্যারিয়ার্স, এটা দিতে পারি। হ্যাঁ, এটা হলো ফ্রি রাইটিং। এরপর দেখো প্যারাগ্রাফ 2 তে, প্যারাগ্রাফ 2 তে যাবো আমরা।
প্যারাগ্রাফ 2 তে কি দ্য কজেস ডিসক্রাইব ইন দ্য প্যারাগ্রাফ আর কজেস গুলো কি কি প্যারাগ্রাফ 2 তে যে কজ গুলো দেওয়া হয়েছে ওইটা এখানে লিখবো। প্যারাগ্রাফ 3 তে যে কজ গুলো বা রিজন গুলো দেওয়া হয়েছে ওটা এখানে লিখবো। প্যারাগ্রাফ 4 এ যে কজটা আছে এটা প্যারাগ্রাফ এখানে লিখবো। প্যারাগ্রাফ 5 এ যেটা আছে এটা এখানে লিখবো। প্যারাগ্রাফ 7 এ সেম ভাবে আমার সলিউশন দেওয়া আছে। 7 নম্বর প্যারাগ্রাফে আমার সলিউশন দেওয়া আছে, ওরা কিন্তু লিখে দিছে সলিউশনস। হ্যাঁ, সলিউশন দেওয়া আছে, আমরা এখানে সলিউশন গুলো লিখবো। প্যারাগ্রাফ 8 এ আমাদের সলিউশন দেওয়া আছে, 8 এ সলিউশন গুলো লিখবো। 9 এও সলিউশন দেওয়া আছে, 9 এর সলিউশন। প্যারাগ্রাফ 10 10 নম্বরে দেওয়া আছে দ্য কি পয়েন্টস ডিটেইলড ইন দ্য প্যারাগ্রাফ আর কি পয়েন্ট গুলা প্যারাগ্রাফ 10 এ দেওয়া আছে, ওটা আমরা এখান থেকে প্যারাগ্রাফ 10 থেকে এখানে লিখবো। ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। রায়হান বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপর দেখো, read the given parts of a problem solution essay and write the blank parts of the essay to make it a complete essay. In writing, following the structure of the problem solution essay in note given in activity 5.3.1. আচ্ছা, একটা প্রবলেম সলিউশন এসে এর অংশগুলো পড়তে হবে ফার্স্টে, এরপর খালি অংশগুলো পূরণ করতে হবে। নিচে কতগুলো খালি অংশ আছে এগুলোকে এই যে এখানে আনসারটা কি, এখানে আনসারটা পূরণ করতে হবে তোমাকে। এরপর কি দেখো, 5.3.1 এ কতগুলো সমস্যা সংক্রান্ত রচনা দেওয়া আছে, যে 5.3.1 এর গঠনগুলো দেখে আমরা এটা করতে পারি। 5.3.1 এ কি আছে দেখে এসে চলো। ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানে কি আছে? ফার্স্টে ইন্ট্রোডাকশন আছে, মেইন বডি প্যারাগ্রাফ 1 আছে, মেইন বডি প্যারাগ্রাফ 2 আছে, কনক্লুশন আছে। আমরা কিন্তু আগেই জানছিলাম যে আমাদের এসেতে 4টা মিনিমাম পার্ট থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, বডি প্যারাগ্রাফ 1 থাকবে, বডি প্যারাগ্রাফ 2 থাকবে, কনক্লুশন থাকবে। ঠিক আছে, এটা আমরা আরো আগে একটা অধ্যায় জেনেছি। এখন দেখো, স্টেপ 1 ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ দ্য গিভেন প্রবলেম। প্রবলেমটা কি দেখো তো, দ্য এনর্মাস ইউজ অফ দ্য ইন্টারনেট ওভার দ্য লাস্ট ডিকেড হ্যাজ লেড টু রিভলিউশনারি চেঞ্জেস টু দ্য ওয়ে উই শেয়ার ইনফরমেশন। Though the internet contributes a lot to being connected, it has also created problems, especially for the teenager. আচ্ছা, মেইনলি হলো ইন্টারনেটের মাধ্যমে আমাদের অনেক কিছু রিভলিউশন হয়েছে লাস্ট কয়েক ডিকেটে বা লাস্ট ডিকেটে। ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের তথ্য প্রযুক্তি বা যে ডিজিটালাইজেশন আছে এটা ইন্টারনেটের মাধ্যমে মেইনলি আমরা থ্রো করছি বা ইন্টারনেটের মাধ্যমে আমাদের এটা পসিবল হয়েছে। বাট কিছু ইন্টারনেটে কিন্তু প্রবলেম গুলো হলো কি, এই যে কিছু টিনেজারদের জন্য ইন্টারনেটের প্রবলেম গুলো কি, এটা নিয়ে আমাদের এসে। ঠিক আছে, প্রবলেমটা বুঝতে পারছো? প্রবলেমটা কি, ইন্টারনেট ব্যবহারের যেই ডিসঅ্যাডভান্টেজ, এটাই হলো মেইনলি আমাদের এই এসে। তো নাও ইটস টার্ন টু রাইট ওয়ান কি কজ এন্ড রিলেটেড সলিউশন। একটা কি কজ কি হতে পারে, মানে একটা মেইন কারণ কি হতে পারে ডিসঅ্যাডভান্টেজের, বলো তো? কোনটা বলতে পারবো একটা কি রিজন কি হতে পারে? ইন্টারনেট ব্যবহার করার ফলে। হ্যাঁ, ইন্টারনেট ব্যবহার করার ফলে না, ইন্টারনেট ব্যবহারের যেই ডিসঅ্যাডভান্টেজ গুলো, হ্যাঁ ওইটার একটা কারণ বলতে হবে যে কেন ডিসঅ্যাডভান্টেজ, কেন ইন্টারনেট ব্যবহার খারাপ হতে বা ইন্টারনেট ব্যবহার কেন ভালো হতে পারে না, খারাপ হওয়ার একটা রিজন বলতে হবে। কথাটা ভালো করে বুঝিনি ভাই। আচ্ছা, এটা হলো একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, প্যারাগ্রাফ দ্য গিভেন প্রবলেম, এটা হলো প্রবলেম। তো ইন্টারনেট ইউজার্স এর উপরে আমাদের এই প্যারাগ্রাফ। বাট ইন্টারনেট ইউজার্স এর যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে, ইন্টারনেট ইউজার্স এর ক্ষেত্রে যে ডিসঅ্যাডভান্টেজ গুলো তোমার সামনে আসতে পারে, হ্যাঁ সবকিছু কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। ইন্টারনেট ইউজার্স এর ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে বলো তো, যে এটা ডিসঅ্যাডভান্টেজ? আমরা শিক্ষণীয় বিষয় ছাড়া যদি অন্য কিছু আর কি দেখি। ঠিক আছে, এটা হতে পারে। রায়হান একটা বলো তো। রায়হান তুমি কি আসো? হ্যালো। আছি স্যার, মাথায় আসতেছে না কোনটা বলবো স্যার, অনেকই তো আছে। এই দেখো, অনেকটা গুলোর মধ্যে একটাই বলতে হবে, এখানে তোমার অত থিঙ্ক করতে হবে না যে আমরা অ্যাডিক্টেড হয়ে যেতে পারি, অ্যাডিক্ট হয়ে যেতে পারি ইন্টারনেট ইউজের ক্ষেত্রে। ঠিক আছে না?
জি ভাইয়া। আমরা ইন্টারনেট ইউজ অনেক ক্ষেত্রে টাইম কনজিউম হয়ে যেতে পারে আমাদের ক্ষেত্রে। মনে করো যে আমরা ইন্টারনেট ব্রাউজ করতেছি, ব্রাউজ করতে করতে আমরা কি করতেছি, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা শুরু করছি। সোশ্যাল মিডিয়া কিন্তু আমার ব্রাউজ করার কথা ছিল না, আমার কি কোনো একটা তথ্য নিতে যাওয়ার সময় আমি ভাবলাম যে একটু একটু সোশ্যাল মিডিয়াটা ইউজ করে দেখি, ইউজ করতে করতে 1 ঘন্টা নাই, তাহলে কি আমার টাইম কনজিউম করতেছে, টাইম কিল করতেছে, প্লাস আমাকে অ্যাডিক্ট করতেছে। হ্যাঁ, একবার ঢুকলে 1 ঘন্টা সময় নাই, অবশ্যই আমি অ্যাডিক্টেড, এর জন্য আমার 1 ঘন্টা সময় চলে যাচ্ছে, ঠিক আছে না? এটা হলো একটা মেইন রিজন। তাহলে ইউর আনসার, তোমার একটা আনসার হতে পারে যে আমরা অ্যাডিক্টেড হয়ে যেতে পারি ইন্টারনেটে, আমাদের টাইম অনেক বেশি টাইম কনজিউমিং হতে পারে ইন্টারনেট, ঠিক না? তারপরে অনেক ক্ষেত্রে ইন্টারনেট ইউজ করার সময় ফ্রি না, অনেক ক্ষেত্রে ইন্টারনেট ইউজ করার সময় আমাদের পে করা লাগতে পারে। বুঝতে পারছো? অনেক জি রিজনের মধ্যে একটা রিজন দিলেই হবে। এরপর দেখো মেইন বডি প্যারাগ্রাফ 1 এ টপিক সেন্টেন্স। One of the causes of the internet is its essay accessible, easy accessible to all the sites, even though some are not suitable for them. টপিক সেন্টেন্সটা কি হতে পারে, কি হবে বলে দিছে ওরা মেইন বডি পার্টের 1 এ। ওয়ান অফ দ্য কজেস অফ দ্য ইন্টারনেট ইজ ইটস ইজি অ্যাক্সেসিবল টু অল দ্য সাইটস। সব ধরনের সাইটে অ্যাক্সেস পাওয়া যায় ইন্টারনেটের মাধ্যমে, কিন্তু সব ধরনের সাইজে কিন্তু সব ধরনের সাইটে কিন্তু অ্যাক্সেস পাওয়া উচিত না। যেমন অনেক ডার্ক ওয়েব আছে, তারপরে অনেক ইলিগাল কাজকর্ম হয় এরকম ওয়েবসাইট আছে, ঠিক আছে? তারপর অনেক ফিশিং ওয়েবসাইট আছে, ঠিক আছে, বুঝতে পারছো? জি জি ভাইয়া। স্যার। এই তো সব ধরনের সাইটে অ্যাক্সেস করা যাচ্ছে, এটা হলো আমাদের টপিক সেন্টেন্স। তা এই টপিক সেন্টেন্স দিয়ে আমাদের কয়েকটা লাইন লিখতে হবে যে সব ধরনের এই ধরনের যে সাইট গুলো আছে যেগুলো অনেক হার্মফুল, যেগুলো আমাদের তথ্য সরায় নিতে পারে, যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে সমস্যা ক্রিয়েট করতে পারে, এইসব সাইটেও আমরা অ্যাক্সেস করতে পারতেছি। তাহলে কি এটা খুবই ঝুঁকির ভিতরে আছে? অবশ্যই ঝুঁকির ভিতরে আছে, তাই না? ইন্টারনেট ইউজটা কিন্তু খুবই ঝুঁকির ভিতরে আছে। তাহলে আমাদের এই জিনিসগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি যে সব ধরনের সাইটে আমাদের অ্যাক্সেস পাওয়া যাবে না, বা আমাদের যেই পার্সোনাল ইনফরমেশন আছে এই ইনফরমেশন গুলো লিক হবে না, এগুলো আমরা যদি এগুলার সচেতন থাকতে পারি, তাহলে আমরা ইন্টারনেটটা খুব স্মুথলি ইউজ করতে পারবো। ঠিক আছে, এইটুক লিখলেই সেকেন্ড বডি প্যারাগ্রাফ ডান। এরপর দেখো মেইন body paragraph 2, 1 লিখলাম, 2 তে কি আছে, সলিউশন। Again you can write different solution using different paragraphs. Solution topic sentence কি দেখো তো, solution it is high time the government ensured that adequate legislation and controls are in place to prevent young people from accessing dangerous sites, such as requiring more than simply confirming that she or he is an adult to view a site. এই যে অ্যাডাল্টেশনের যে একটা ইয়ে আছে, অনেক ক্ষেত্রে দেখবে যে লেখা আছে যে আর ইউ 15+, আর ইউ 16+, তারপরে এটার জন্য অ্যাডাল্টেশনের কতগুলো সাইট আছে, যে সাইটে ঢুকলে দেখাবে যে তুমি কি 12+। এখানে কিন্তু অনেক হার্মফুল জিনিস, অনেক হার্মফুল তথ্য আছে যেগুলো তুমি তুমি যদি এজ লিমিট না থাকে তোমার, তাহলে তোমাকে শো করবে না। ঠিক আছে, এটা গভর্নমেন্টের একটা ভালো পদক্ষেপ। তাহলে এই জিনিসটা, এই যে ওরা যে টপিক সেন্টেন্স দিয়েছে, এটা নিয়ে তোমরা লিখতে পারো। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এরপর দেখো নাও ইটস ইউ টার্ন টু এক্সপ্লেইন দ্য সলিউশন এন্ড গিভ এন এক্সাম্পল। তোমরা যে সলিউশনটা দিছিলা, হ্যাঁ, একটা সলিউশন তো বের করতে হবে। সলিউশনটা কি হতে পারে, যে সবার যারা টিনেজার আছে, হ্যাঁ, বা ছোট যারা বাচ্চা আছে, তাদের হাতে ফোনের অ্যাভেলেবিলিটি করা যাবে না, প্লাস ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি করা যাবে না। প্লাস যদি ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি হয়, তাহলে কিডস যে সাইট গুলো আছে এই সাইটে যেন শুধু তারা অ্যাক্সেস করতে পারে, এগুলো আমাদের এনশিওর করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এটা আমাদের সুন্দর করে সলিউশন দিয়ে আমরা এক্সাম্পল দিয়ে দিব। যে এক্সাম্পল বলতে কি বুঝেছে, একটা বাস্তব ধর্মী এক্সাম্পল দিব যে আমার ছোট ভাইয়ের বয়স এত, হ্যাঁ, তাকে আমরা এভাবে অ্যাক্সেস দিই, তাকে আমরা খুব রেয়ারলি ফোন দেই, বা খুব রেয়ারলি সে ইন্টারনেট ইউজ করে। ঠিক আছে, বুঝতে পারছো? এক্সাম্পল একদম বাস্তব ধর্মী একটা এক্সাম্পল দিবা। ফাইনালি রাইট দ্য কনক্লুশন অফ দ্য এসে। ফাইনালি একটা কনক্লুশন দিবা যে এই প্রবলেম হতে পারে, এই প্রবলেম থেকে আমরা এই সলিউশনে আসতে পারি। ঠিক আছে, মানে একটা সামারি করবা, তুমি যেটা লিখছো, ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, এটা একটা সামারি ক্রিয়েট করবা। ঠিক আছে, এরপর দেখো, আচ্ছা, এটাই লাও। নাও ইউ আর ইকুইপড Now you are equipped with the technique to solve a problem in a better way and to write a problem solving essay following the 4-step structure. 4-step structure বলতে কি বুঝো বলো তো? 4-step structure কি?
কি বলতে পারবা 4 স্টেপ স্ট্রাকচার কি? রায়হান, মুনতাহা? জিরো আইডিয়া স্যার। 4 স্টেপ স্ট্রাকচার একদম ইজি। 4 স্টেপস, 4টা স্টেপস। কি কি 4টা স্টেপস? ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, কনক্লুশন। বুঝতে পারছো? জি ভাইয়া, এটা পুরা পড়াইছিলেন। হ্যাঁ, আমি তো একটু আগেই পড়াইলাম, তুমি ভুলে গেলে কিভাবে? এটা কি বলছে 4 স্টেপ স্ট্রাকচার। আচ্ছা, সো নাও সলভ ওয়ান অফ দ্য প্রবলেমস আর ইউ ফেসিং ইন ইউর স্কুল, এন্ড দ্যাট ইজ টু ইমপ্রুভ ইউর স্কুলস রিসাইক্লিং সিস্টেম বাই রাইটিং এ প্রবলেম সলভিং এসে এন্ড প্রেজেন্ট ইট টু দ্য কনসার্নড অথরিটি। ফলো দ্য গিভেন স্টেপস টু রাইট ইউর এসে ইন এ মোর স্ট্রাকচার্ড ওয়ে। মানে তোমার স্কুলের যে রিসাইক্লিং সিস্টেমটা আছে এটার উপরে একটা প্রবলেম সলভিং এসে লিখতে হবে। প্রবলেম সলভিং এসে ফার্স্টে কি থাকবে? ইন্ট্রোডাকশন থাকবে, মানে আমার প্রবলেমটা কি। এরপরে আমার কি বডি প্যারাগ্রাফ 1 এ কি থাকবে? কি কি সমস্যা আমি ফেস করতেছি। বডি প্যারাগ্রাফ 2 তে কি থাকবে? সমস্যার সলিউশন কি। আর কনক্লুশনে কি থাকবে? সামারি। বুঝতে পারছো? জি ভাইয়া। রায়হান, বুঝতে পারছো? হ্যালো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের 77 পর্যন্ত শেষ। এখন তাহলে আমরা 15 মিনিটের নামাজের বিরতি দিব। 8:40 বাজে, 8:41 বাজে, 8:56 সাধারণত আমরা স্টার্ট করব। ঠিক আছে? জি ভাইয়া। আমাদের শেষ, আমরা একদম শুরু থেকে এখন স্টার্ট করব। তাহলে তোমরা যাও, নামাজটা নামাজ শেষ করো, নামাজ শেষ করে আমরা আবার জয়েন করবো। ওকে? ভাই লিভ নিব নাকি? না, লিভ যদি যদি লিভ নেওয়া হয় তাহলে নিতে পারো, আমি আছি, সমস্যা নেই, তোমরা আবার জয়েন করতে পারবে, সমস্যা নেই। যদি লিভ নেওয়া হয় তাহলে নিতে পারো, আচ্ছা। বাট 8:56 শুরু হবে বরাবর। ঠিক আছে, আচ্ছা ভাইয়া। আমরা ফার্স্ট থেকে একদম শুরু করি। ফার্স্ট থেকে আমরা একদম মানে প্রথম যেভাবে পড়ছিলাম যে 1 to 1 ওইভাবে পড়বো না, একদম মানে নর্মাল একটা সামারাইজ করব। তোমাদের যেখানে সমস্যা আমাকে বলবা। ঠিক আছে? ভাইয়া দেখো, আমাদের রেকর্ডেড ক্লাসগুলো তো দিচ্ছে না। রেকর্ডেড ক্লাস ইয়েতে আপলোড হয় না? ইউটিউবে আপলোড হয় না? ইউটিউব চেক করছো? না ভাইয়া। ইউটিউবে আপলোড হয় তো রেকর্ডেড ক্লাস। তোমার ফাহিম স্যারকে বললো, ফাহিম স্যারকে মেনশন দিলে ফাহিম স্যার দিয়ে দিবে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এই যে এটা এই ক্লাসে রেকর্ড হচ্ছে, দেখো এই উপরে দেখা যাচ্ছে রেকর্ড, দ্য কল ইজ বিং রেকর্ডেড। সব ক্লাসই রেকর্ড করা হয়। আচ্ছা, দেখো ওপিনিয়ন ম্যাটার্স। ওপিনিয়ন ম্যাটার্স সম্পর্কে আমরা কি পড়ছিলাম মনে আছে তোমাদের? জি ভাইয়া। আচ্ছা, লুক এট দ্য নিচে কয়েকটা ইমেজ আমরা দেখছিলাম, কিছু হরিণ ঘুরে বেড়াচ্ছে, স্মৃতিসৌধ, তারপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট। ওর নাম কি ছিল মনে আছে কারো? টেলিফোন জি ভাইয়া, ইনভেন্ট করছিল আলেকজান্ডার গ্রাহাম বেল। বেল। গুড। এরপরে ইমেজ 1 এ আমাদের ফ্যাক্ট কি ছিল? ফ্যাক্ট বলতে আমরা কি বুঝেছিলাম? ফ্যাক্ট হলো কোন যেটা আমরা একদম মনে করো যে যেটা কাগজে কলমে যেটা লেখা আছে, সব জায়গায় সব ইন্টারনেট সার্চ করলে যেটা আমরা পাবো কাগজে কলমে লেখা আছে বা দলিল করা। আর ওপিনিয়ন কি বলতো? হ্যাঁ, মতামত। মতামত। ওপিনিয়ন তো মতামত, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওপিনিয়ন হলো আমার এটা সম্পর্কে কি ধারণা। হ্যাঁ, যেমন এইটা সুন্দরবনের ভিতরে ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যাচ্ছে, হরিণ দেখা যাচ্ছে। তো হরিণের একটা সংখ্যা আছে ইন্টারনেটে। ঠিক আছে, তারপরে সুন্দরবনে একটা আয়তন আছে ইন্টারনেটে, একদম বরাবর আয়তন আছে। ম্যানগ্রোভ ফরেস্ট কতটুকু, এটারও আয়তন আছে। আমার কি, আমি তো এগুলো জানি না, তাহলে আমার কি এটা সম্পর্কে একটা ওপিনিয়ন, কি ওপিনিয়ন দাঁড়াইলো? এখানে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, কিছু হরিণ ঘোরাঘুরি করতেছে, অনেক গাছপালা আছে। তারপরে কি আহ তারপরে হলো জলাভূমি। হ্যাঁ, এটা হলো আমার ওপিনিয়ন। এখন ওপিনিয়ন হলো এটা যে তোমার চিত্রটা দেখে বা তোমার যে ইলাস্ট্রেটটা তোমার সামনে দেওয়া হয়েছে, এই ইলাস্ট্রেট সম্পর্কে তোমার ধারণা কি, এটাই হলো ওপিনিয়ন। ঠিক আছে? আর ফ্যাক্ট হলো ওটা সম্পর্কে যে কাগজে কলমে যেগুলো লেখা ওগুলো।
যেমন ইমেজ ওয়ানের যে ফ্যাক্ট লেখা আছে, এটা হলো ফ্যাক্ট। আর ইমেজ ওয়ানের আমার থটস, এখানে হলো থটস বা ওপিনিয়ন, আমার থটস বা ওপিনিয়ন এখানে লেখা আছে। সেম ভাবে ইমেজ টু এর ফ্যাক্ট গুলো আমাদের লিখতে হবে, ওপিনিয়ন 3ও সেম, 4ও সেম, ঠিক আছে। এরপরে টেক্সটটা পড়তে হবে, আমরা টেক্সট গুলো তো পড়ছিলাম, এই টেক্সট পড়ছিলাম, এই টেক্সট পড়ছিলাম, এগুলো পড়ছিলাম। পড়ার পরে ফ্যাক্ট, ফ্যাক্ট কি, আমি যেটা বলছিলাম ফ্যাক্ট কি, ফ্যাক্ট কি হবে বলো তো, ফ্যাক্ট কি হবে? বিষয়বস্তু সম্পর্কে। ফ্যাক্ট হলো, আমি যে দেখো শোনো, ফ্যাক্ট হলো মনে করো যে বাংলাদেশের আয়তন, তারপরে বাংলাদেশের জনসংখ্যা, এরপরে বাংলাদেশের বার্থ রেট, ঠিক আছে, এগুলো হলো সবগুলো এক একটা ফ্যাক্ট। ফ্যাক্ট বলতে যেটা কাগজে কলমে, কাগজে কলমে প্রমাণিত, বুঝতে পারছো? জি ভাইয়া। কাগজে কলমে প্রমাণিত মানে যেটার এক্সাক্ট একটা ধারণা আমরা পাবো, এক্সাক্ট যে 1,47,570 বর্গ মাইল হলো আয়তন, এটা একটা এক্সাক্ট, এক্সাক্ট না। তারপর ধরো জনসংখ্যা হলো 20 কোটি। হ্যাঁ, আপাতত কত ওটা আমিও ঠিক জানি না, বাট মনে করো এখন যদি আমরা সার্চ দিই ইন্টারনেটে, আচ্ছা দেখ দেখ এই দেখো পপুলেশন অফ বাংলাদেশ কত দেখাচ্ছে, 171.2 মিলিয়ন 2022 অনুযায়ী। কি দেখাচ্ছে 17 বলো? কোটি 12 লক্ষ। এরকম, হ্যাঁ, 17,12,00,000, 171.2 মিলিয়ন। এটা কি, এটা হলো ফ্যাক্ট, ঠিক আছে। ফ্যাক্ট বুঝতে পারছো কি ফ্যাক্ট, এই দেখো পড়লেই বুঝতে পারো ফ্যাক্ট। ইট ওয়াজ 25th September 1974 বঙ্গবন্ধু gave his historic speech in the 29th session of the United Nations General Assembly. Just after a week Bangladesh became a member of the United Nation. এটা হলো ফ্যাক্ট, এই যে লেখা আছে সবকিছু লেখা আছে, কত তারিখ, কত নম্বর অধিবেশন, কোন জায়গায়, সব লেখা আছে। রাইটার্স ওপিনিয়ন, রাইটার্স এর ওপিনিয়ন কি ছিল, অ্যাজ বাঙালি বঙ্গবন্ধু স্পিচ এট দ্য ইউনাইটেড নেশন অ্যাসেম্বলি ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। হ্যাঁ, তোমার যেরকম ওপিনিয়ন এটা তুমি লিখে দিবে। সেম ভাবে টেক্সট টু টেক্সট থ্রিতে কোনটা ফ্যাক্ট আর তোমার কোনটা ওপিনিয়ন এটা আমাদের লিখতে হবে। বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে, কনফিউশন? না ভাইয়া। আচ্ছা, এরপরে দেখো, লেটস রিড দ্য ফলোইং নোট টু নো মোর অ্যাবাউট ফ্যাক্ট এন্ড ওপিনিয়ন। ফ্যাক্টস আর ওপিনিয়ন সম্পর্কে এখানে কিছু লেখা আছে, এটা আবার এটা তোমরা পড়ে নিও। ফ্যাক্টস যেটা আমি বললাম, ওপিনিয়ন যেটা বললাম ওইটা এখানে লিখছে। এরপর দেখো, নাও রিড দ্য নোট অন ফ্যাক্ট এন্ড ওপিনিয়ন এগেইন and choose the suitable characteristics from the following list and arrange them in the two column below. Afterwards share your idea. Characteristics কি কি, ধরো যে এখানে অলওয়েজ ট্রু এন্ড ক্যান বি প্রুভেন, ফ্যাক্টের ক্যারেক্টারিস্টিক্স কি, এগুলো ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, আসতেই পারে ফ্যাক্টের ক্যারেক্টারিস্টিক্স কি কি। Always true and can be proven, an expression of belief about something, rely on observation on research based on assumption, হ্যাঁ ঠিক আছে। তো এখানে সবগুলোই দেওয়া আছে, এখান থেকে ফ্যাক্টের ওপিনিয়নের থেকে আমাদের কোনটা ফ্যাক্ট কোনটা ওপিনিয়ন এটা এখানে আলাদা করতে হবে, ঠিক আছে। এটা তো পড়াছিলাম, কোনটা ফ্যাক্ট কোনটা ওপিনিয়ন, ঠিক আছে, এটা আলাদা করতে হবে। দেখো, read the following text then discuss in pairs, identify the fact and opinion, identify fact আর opinion আইডেন্টিফাই করতে হবে, কোনটা ফ্যাক্ট কোনটা ওপিনিয়ন এটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। এরপরে এই যে এখানে ফ্যাক্ট আইডেন্টিফাই করছে, এই যে দেখো সাল দেওয়া আছে, নোবেল প্রাইজ পাইছে, তারপরে এখানে তার জন্ম মৃত্যু ডেট দেওয়া আছে। ওপিনিয়ন কি, ওপিনিয়ন দেওয়া আছে, স্টাডিজ দেওয়া আছে, ঠিক আছে। এইভাবে এটা কমপ্লিট করতে হবে। এরপরে দেখো, read the following story of Farid, then in pairs identify the underlying sentence as fact or opinion. Underlying sentence গুলো ফ্যাক্ট কোনটা কোনটা ওপিনিয়ন এটা আমাদের জাস্ট আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। এরপরে গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টার। ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের কোনো সমস্যা, কোনো কনফিউশন না। থাকলে না ভাইয়া। দুবা, ওকে। এরপরটা যাই নেচার স্ট্যাটিস্টিক। নেচার স্ট্যাটিস্টিকতে আমরা পড়ছিলাম এই যে আমাদের এই ছিল একটা রেইনি ডে ছিল, তারপরে ফগি উইন্টার মর্নিং, তারপর স্টর্মি নাইট,
হ্যাঁ, ইউর ডিসক্রিপশন ইউর ফিলিংস, তোমার ডিসক্রিপশন আর তোমার ফিলিংস এখানে লিখতে হবে। এটা বলছে ডিসক্রিপশনটা কি, এই ছবিটা দেখে আমাদের ছবিটা আমাকে ডিসক্রাইব করতে হবে। হ্যাঁ, এখানে অনেকগুলো স্টুডেন্ট স্কুলে যাচ্ছে, বৃষ্টি পড়তেছে, অনেকের হাতে ছাতা আছে, অনেকে ছাতা শেয়ার করতেছে। হ্যাঁ, যারা শেয়ার করছে তারা হয়তো ফ্রেন্ড, তারপরে কর্দমাক্ত রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছে। এটাই হলো ডিসক্রিপশন। হ্যাঁ, ডিসক্রিপশন। তারপরে এখানে দেখো, এটা আমার ডিসক্রিপশন কি হতে পারে, অনেক ঠান্ডা পড়ছে, খেজুরের রস, তারপরে সুন্দর ভিলেজ, তারপরে ঠান্ডার কাপড় পরিধান করে একজন দাঁড়ায় সুন্দর, এই যে তারা কি সূর্য উদয় উদয় হচ্ছে, সূর্য উদয় দেখতেছে। হ্যাঁ, এটাই হলো ডিসক্রিপশন। স্টর্মি নাইটের ডিসক্রিপশন, অনেক ঝড় হচ্ছে, অনেক বাতাস বইতেছে, তারপর বাতাসে আমার এই যে গাছপালাগুলো প্রায় উড়ে চলে যাওয়ার অবস্থা। হ্যাঁ, এইটা হলো ডিসক্রিপশন। তাহলে এটা ডিসক্রিপশন। আর ফিলিং, তোমার ফিলটা কেমন হবে, এই তোমার এইখানে তোমার ফিলিংস কেমন হবে, কেমন তুমি ফিল করবা। তারপরে এইখানে এই যে একটা, তুমি যদি এখানে থাকো তাহলে কেমন ফিল করবা, তুমি যদি এই পরিবেশে থাকো তাহলে কেমন ফিল করবে, এটা জাস্ট লিখতে হবে, নিজের ভাষায় লিখতে হবে, আর কিছু না। ঠিক আছে। জি ভাই। এরপর দেখো, আস্ক ইউর আনসার এন্ড ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স, দেন শেয়ার ইউর রেসপন্স। ডু ইউ লাভ নেচার, এগুলো তোমার জাস্ট নিজের মতো করে লিখতে হবে। ডু ইউ লাভ নেচার, ইয়েস অর নো। ইয়েস, অবশ্যই ইয়েস। হ্যাভ ইউ রিড এনি পোয়েম অন নেচার, কোনো নেচার সম্পর্কে কোনো পোয়েম পড়ছো নাকি। হ্যাঁ, সেম ভাবে এগুলো জাস্ট ফ্রি রাইটিং, এই থেকে এই পর্যন্ত পুরোটাই হলো ফ্রি রাইটিং। তারপর দেখো, লেটস ইমেজিন এ নেচার ওয়াক। নেচার ওয়াক বলতে প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছ। ইটস এ গ্রুপ ওয়ার্ক এন্ড ইট ক্যান বি ডান বিয়ন্ড দ্য স্কুল টাইম টু। আচ্ছা, ঠিক আছে। স্টেপ ওয়ান, ইমেজিন ইউ আর টেকিং এ নেচার ওয়াক in a big green park with your friends. Open your mind's eye and observe everything around you. Now open your eyes and write down your feelings and experience that you have gained during the nature walk. আচ্ছা, মেইনলি হলো মনে করতে বলছে যে একটা গার্ডেনের ভিতর দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, চারপাশে অনেক গাছপালা আছে। হ্যাঁ, তুমি তোমার চোখ খুলে চারদিকের যে সুন্দর দৃশ্যগুলো ওগুলো উপভোগ করতেছো। এখন ফাইনালি শেয়ার ইট উইথ, আচ্ছা দেখো, হাউ ডিড দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ মেক ইউ ফিল। তোমার চারপাশের এনভায়রনমেন্ট গুলো তোমাকে কেমন ফিল করাইছে, কেমন বোধ করাইছে, কেমন তোমার ফিলিং হয়েছে। ডিড ইভোক ইউ ইন স্পেসিফিক ইমোশনস, কোনো মেমোরিজ কি তোমার এটা দিয়ে, মানে হাঁটার সাথে সাথে তোমার কি কোনো মেমোরিজ তোমার মনে উকি দিছে। তারপরে ওয়ার দে দেয়ার এনি মোমেন্টস ডিউরিং দ্য ওয়াক হোয়েন ইউ ফিল্ড এ স্ট্রং কানেকশন টু নেচার, তোমার কি নেচারের সাথে কোনো একটা স্ট্রং কানেকশন ফিল হয়েছে যখন তুমি হাঁটতেছিলা। এগুলোও তোমার ফ্রি রাইটিং, তুমি যেটা ভাববা, যেটা মনে করবা এটা লিখতে হবে, যেটা ওটা সুন্দর করে গোছায় লিখতে হবে। তারপর দেখো, রিড দ্য পয়েম বিফোর দ্য, রিড দ্য নোট অফ দ্য পয়েম। আচ্ছা, পয়েম, এই যে ক্রসিং দ্য বার, সেই বিখ্যাত পয়েম ক্রসিং দ্য বার, এটা কি সম্পর্কে পড়েছিলাম বলো তো। ক্রসিং দ্য বার পয়েমটা কি সম্পর্কে আসলে, মৃত্যুর পরবর্তী আর কি সময়টা। মৃত্যুর পরবর্তী বা মৃত্যুর পরবর্তী জীবন বা মৃত্যু হচ্ছে এই টাইপের একটা পয়েম কবি লিখছিল। এটা লিখছিল আলফ্রেড লর্ড টেনিসন। ঠিক আছে। Now read the following summary of the poem for you better understand. এখানে ওরা সামারি লিখে দিয়েছে পয়েমের। In the poem, the poets talk about death and the journey into the afterlife. তারপরে, here he uses symbols from nature like sunset, evening stars, sea, tide, foam, twilight, evening bell, তারপর and float, এগুলো সম্পর্কে সে লিখছে ideas. Beside, if you read carefully, you can understand that like others, the poet also expresses his desire to cross the bar between life and death without sorrowful farewell. সরফুল ফেয়ারওয়েল বলতে মানুষজন অনেক দুঃখ থাকবে। হ্যাঁ, তারপরে মনে করে যে সবাই অনেক দুঃখে থাকে, ফেয়ারওয়েল দিবে মানে তার শেষ বিদায় জানাবে, এটা সে চায় না। সে কি চায়, সে চায় যে সবাই আমাকে খুশি মনে বিদায় দেখ। The poem accepts the truth that we have to leave this world and he wishes to be calm and peaceful in the face of morality. আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, এই পয়েমের স্বীকার্য। ঠিক আছে। তারপরে যে হোয়াট ইজ দ্য পয়েম অ্যাবাউট, হ্যাভ ইউ ফাউন্ড এনি সিম্বলস ইন দ্য পয়েম। তারপরে হোয়াট ডু দ্য সিম্বল সানসেট এন্ড ইভিনিং এন্ড দ্য ক্লিয়ার কল মিন ইন দ্য পয়েম। সানসেট ইভিনিং বলতে কি বুঝাইছে সিম্বল, তারপর ক্লিয়ার কল বলতে কি বুঝাইছে। ডু ইউ থিঙ্ক সিম্বল হেল্পস দ্য পয়েট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন এ বেটার ওয়ে। সিম্বল গুলা কি, মানে এই যে সিম্বল ইউজ করছে সানসেট এন্ড ইভিনিং, তারপরে ক্লিয়ার কল, এগুলো কি পয়েটকে তার যে অনুভূতি আছে কবিতা সম্পর্কে, বা সে রাইটারদের যা মানে সে রিডারদের যা বুঝাতে চাইছে সেটা কি সে বুঝাতে পারছে নাকি, এটা সম্পর্কে লিখতে হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। রিড দ্য পয়েম বিফোর দ্য রিড দ্য নোট। আচ্ছা, আরেকটা পয়েম দেওয়া আছে, অন দ্য গ্রাস হোপার এন্ড ক্রিকেট। এটা লিখছে কে, জন কিটস। জন কিটস এর কবি পরিচিতি দেওয়া আছে এখানে।
হ্যালো, জি ভাইয়া, শোনা যাচ্ছে এখন আমাকে? Sorry, আমার কারেন্টটা চলে গেছিল, এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছিল। আমি আবার share করছি। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তারপরে এই যে আমাদের এই কবিতাটা অন দা গ্রাসহোপার এন্ড ক্রিকেট, এটা তো আমরা করছিলাম। এখান থেকে কি করতে হবে? কলাম ম্যাচিং করতে হবে। কলাম ম্যাচিং খুবই ইজি, আমরা করছিলাম আগে, ঠিক আছে? তারপর দেখো, নাও সিলেক্ট এ পয়েম, একটা যে কোনো একটা পয়েম সিলেক্ট করতে বলছে তোমাদের টেক্সট বুকে, এটা আমরা করছিলাম। সিলেক্ট করার পরে এটা সাধারণত আসে না, এটা পরীক্ষায় আসবে না সাধারণত, তাও আমরা পড়ি। একটা টেক্সট বুক থেকে একটা পয়েম সিলেক্ট করতে হবে। ডিসপ্লে displays the beauty of nature, then in groups identify the images that can be visualized here, or মানে যে কোনো ইমেজ, ওই কবি মানে কবিতার ভিতরে যে যদি যেটা ইমেজ কবি আমাদের বুঝাতে চাইছে, ওই ইমেজটা আমাদের ইমেজিং করে লিখতে হবে, ওই ইমেজ সম্পর্কে চিহ্নিত করে প্রকৃতি সম্পর্কে কি আছে তা বর্ণনা করতে হবে। যেমন এই যে এখানে লিখছে আমাদের ছোট নদী। হ্যাঁ, এইখান থেকে আমরা কি বুঝতে পারি? এটাই লিখতেছে, এটা আসবে না সামনে। এরপর তাহলে আমাদের চ্যাপ্টার 2 শেষ হলো। চ্যাপ্টার 2 এর কোনো সমস্যা আছে তুবা মুনতাহা? না ভাইয়া। তুবা, তুমি কি আসো? জি ভাইয়া, না সমস্যা নেই। ওকে, এরপরটা দেখো। এরপরটা হলো দ্য সেন্স অফ বিউটি। বিউটির দ্য সেন্স অফ বিউটিতে আমরা কি বলছিলাম? এই যে প্যাকেজ, আমি এটা মনে হয় দিছিলাম মান্থলি মান্থলি পরীক্ষা, তোমরা কি দুইজনই দিছিলা? জি ভাইয়া। এটা একটা দিছিলাম যে জি ভাইয়া। জি ভাই। প্যাকেজই করার, মান্থলি প্যাকেজ এরকম আসতে পারে, ঠিক আছে? যে সাজেক ভ্যালির 2 দিন 1 রাত সম্পর্কে একটা প্যাকেজ, তারপরে বা কক্সবাজার সম্পর্কে 2 দিন 1 রাত সম্পর্কে একটা প্যাকেজ তৈরি করা, এটা আসতেই পারে, ঠিক আছে? এরপর দেখো, ডু ইউ লাইক দ্য ট্রাভেল, এটা হলো সেলফ কোয়েশ্চন, মানে নিজে নিজে লিখতে পারো। ডু ইউ লাইক টু ট্রাভেল, কি ট্রাভেল করতে পছন্দ করো? হোয়াট টুরিস্ট প্লেস ডু ইউ লাইক টু ভিজিট? হোয়াট দা হোয়াট আর দ্য রিজনস ফর চুজিং দোজ প্লেসেস? হ্যাঁ, তুমি কোন টুরিস্ট, আচ্ছা এটা তো তোমাদের তো জিজ্ঞেস করছেন, তোমার তো কেউ যাও নাই বলছিলা। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাও না গেলেও কি করতে হবে? এখানে লিখতে তো হবে যে ইয়েস আমি আই লাইক টু ট্রাভেল। তারপর জি হোয়াট টুরিস্ট ভাইয়া। প্লেস ডু ইউ লাইক টু ভিজিট? হয় লিখবা যে বিচ, বা লিখবা যে মাউন্টেন, হ্যাঁ এভাবে কিছু একটা লিখবা, বা লিখবা যে কোনো একটা ফরেস্ট। লিখতে তো হবে। এখন যদি বলে দিই না আমি পছন্দ করি না, তাহলে একটা নেগেটিভ ইমপ্রেশন পড়বে। যদি না করে দিই তাহলে কিন্তু পরের আনসার গুলো দেওয়া যাবে না। জি ভাইয়া। তারপর নাও ইন দ্য সেম গ্রুপ রিফ্লেক্ট ইন দ্য স্টেপ দ্যাট ইউ হ্যাভ ফলো টু মেক ইউর চয়েস। আচ্ছা, তুমি যে চয়েসটা করছো, মানে যে কক্সবাজার যাবা নাকি সাজেক ভ্যালি যাবা, সাপোজ আমি বলতেছি কক্সবাজার যাবা না সাজেক ভ্যালি যাবা, এটা যে চয়েসটা করছো, এই চয়েসটা তুমি কিভাবে করছো? টু ফলোইং স্টেপস আর টু হেল্প ইউ রাইটিং। আচ্ছা, আচ্ছা তোমাকে লিখতে হবে যে তুমি কিভাবে ওইটা চয়েস করছো। রিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি টু মেক দ্য রাইট চয়েস। এখন এই যে এখানে যে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, দুইটা প্যাকেজ দেওয়া আছে, এই প্যাকেজ থেকে তুমি কোনটা সিলেক্ট করছো, হ্যাঁ, আর কেন সিলেক্ট করছে এটা তোমাকে লিখতে হবে। যে আমরা লিখতে পারি যে একটার দাম বেশি একটার দাম কম, প্লাস আমি লিখতে পারি যে আমার পাহাড়ের প্রতি ইন্টারেস্ট কম, তাই আমি কক্সবাজার গেছি, বা আমার কক্সবাজারের প্রতি ইন্টারেস্ট কম তাই আমি সাজেক ভ্যালি গেছি। মেক ইউর ওন চয়েস এন্ড শেয়ার ইউর ওপিনিয়ন উইথ দ্য গ্রুপস, এটুকু লিখলেই হবে, ঠিক আছে? কিভাবে মানে দুই প্যাকেজের ভিতরে তুমি কিভাবে একটা সিলেক্ট করবা, এটাই হলো কথা। এরপর দেখো, ইন এভরিডে লাইফ অফেন ইউ মেক আর্গুমেন্টস এন্ড ইউজ এক্সাম্পল। হ্যাঁ, কোনো তো প্রত্যেক জীবনে তুমি কোনো ব্যক্তি বা কোনো কিছুকে বিকল্পগুলোর মধ্যে শ্রেষ্ঠ বলার জন্য আর্গুমেন্ট কি বলতো? আর্গুমেন্টস করা, আর্গুমেন্ট বলে না, মানুষ বলে না আর্গুমেন্ট করতেছো কেন? যুক্তি, যুক্তি তর্ক। যুক্তি বা বিতর্ক, ঠিক আছে? জি ভাইয়া। যুক্তি তর্ক আর বিতর্ক এক কথা না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, একই একই। বলে, অনেকে বলে এই তুমি ছোট এত তর্ক কেন করতেছো, এটা বের বলো না, এটা বলে আর্গুমেন্টস। তারপর দেখো, or evidence to say that someone or something is the best among the alternatives. Sometimes you also write text where you are explain which is the best option using evidence. This type of text is known as an argumentative essay. হ্যাঁ, আর্গুমেন্টেটিভ এসে, এটা তো পড়েছিলাম। আর্গুমেন্টেটিভ এসে কি বলে, এই যে এখানে কিন্তু আমরা এসে রাইটিংটা শিখছিলাম। এসে রাইটিংটা কিভাবে শিখছিলাম? জি ভাইয়া। ইন্ট্রোডাকশন শিখছিলাম, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, এখানে 3টা প্যারাগ্রাফ যদিও ছিল, বাট মেইনলি হলো
তোমার ইন্ট্রোডাকশন থাকবে, বডি প্যারাগ্রাফ থাকবে আর কনক্লুশন থাকবে, ঠিক আছে? তারপরে দেখো এটা পুরোটাই অ্যাসে রেটিং, বডি প্যারাগ্রাফ কিভাবে হবে, বডি প্যারাগ্রাফ 1 কিভাবে হবে, 2 কিভাবে হবে, এটা তো আমরা একটু আগে শিখলাম। বডি প্যারাগ্রাফ 2 তে কি দিব, 3 তে কি দিব, আর লাস্টে কনক্লুশনে কি দিব। আচ্ছা, এরপর নাও লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। Read the note on argumentative writing again and tick the best one of the alternative given below. Okay, so what is the first part of the argumentative essay? First part কি বলো তো? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন। তোবা ফার্স্ট পার্ট কি ইন্ট্রোডাকশন নাকি অন্য কিছু? জি ভাইয়া, ইন্ট্রোডাকশন। Okay. Which of the describes the topic of an argumentative essay? Theoretical statement, thesis statement, expository statement, like introductory statement. Which of the describes the topic? The topic টা argumentative essay যে টপিকটা এটা কোন জায়গায় আমরা ডিসক্রাইব করি? এটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট। শিওর? জি ভাই, স্কুলে এটা বলেছিল, আর আপনি বলেছিলেন ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। আচ্ছা, স্কুলে কি মানে কি বলছিল তারা, মানে লজিক কি দিছিল থিসিস স্টেটমেন্ট কেন হবে? এটা মনে নেই, কিন্তু এটা অ্যান্সার বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উপরে দেখে আসি ইন্ট্রোডাকশনে কি কি হয়। আচ্ছা দেখো, এটা কি দা ইন্ট্রোডাকশন, পুরোটা কিন্তু দা ইন্ট্রোডাকশন। এরপর কি আসে? দা ইন্ট্রোডাকশনের ভিতরে কি? দা থিসিস স্টেটমেন্ট। This is your opinion. It is the core of your argument on which your essay will be built. তাহলে থিসিস স্টেটমেন্টটা কোনটার ভিতরে? টপিক অফ অ্যান আর্গুমেন্টেটিভ এসে। হ্যাঁ ঠিক আছে, মানে থিসিস স্টেটমেন্টটা কোনটার ভিতরে লিখবা? থিসিস স্টেটমেন্টটা থাকবে কিসের ভিতরে, কোন পার্টে থাকবে? আমার ইন্ট্রোডাকশন। পার্ট চারটা, যেমন ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, 3, এরপর কনক্লুশন। ইন্ট্রোডাকশনে এই যে দেখো, ইন্ট্রোডাকশনের পার্ট কিন্তু থিসিস স্টেটমেন্ট, ঠিক আছে? জি ভাই। তাহলে হ্যাঁ, এটা থিসিস স্টেটমেন্টই হবে, কিন্তু ইন্ট্রোডাকশন আমি ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, ইন্ট্রোডাক্টরি যে স্টেটমেন্টটা এটা একদম ফার্স্ট, যেটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট হলো একদম ফার্স্টে যেটা দিবা, ফার্স্টে যে লেখাটা লিখবে অ্যাটেনশন গ্র্যাব করার জন্য যেটা লিখবে ওটা হলো ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। যদি বলে যে অ্যাটেনশন গ্র্যাবের জন্য কোন জায়গায় কোন স্পেসে লিখতে হবে, ইন্ট্রোডাক্টরি। তারপরে এই যে আর্গুমেন্টারি এসের কয়টা পার্ট? পাঁচটা। এভাবে এটা আশা করি সকলেই পারবা। এরপর দেখো দ্য সেন্স অফ বিউটি আছে, ব্যালেন্সিং আওয়ার ইনার এন্ড আউটার ফোকাস, এটা তো আমরা পড়ছিলাম সেন্স অফ বিউটি। এখানে ওয়ার্ড আছে, ওয়ার্ডের মিনিং আছে, তারপর আমাদের সেন্টেন্স মেক করতে হবে, তেমন কোনো সমস্যা নেই। ওয়ার্ড আছে, ওয়ার্ডের মিনিং, সেন্টেন্সটা মেক করতে হবে। এরপর দেখো রিড দ্য টেক্সট দ্য সেন্স অফ বিউটি, আবার পড়তে বলছে। এরপর এখানে কিছু কোশ্চেন্স আছে, এই কোশ্চেন গুলো ফ্রি রাইটিং সবগুলাই, ঠিক আছে? এই কোশ্চেন গুলা পুরোটাই এই সিন প্যাসেজ এখান থেকে আসবে, যতটুকু দিবে ততটুকুর ভিতরেই আনসারটা থাকবে, ঠিক আছে? জি ভাইয়া, এটা আসছিল ফার্স্ট সেমিস্টারে। আসছিল কোশ্চেন কি এগুলো দিছে নাকি একটু আলাদা কোশ্চেন গুলো? দুই একটা আলাদা দিয়েছে, মানে 5টা 6টা কোশ্চেন দিয়েছে। পারছিলা সবগুলা? জি ভাইয়া। ওকে গুড। এরপর দেখো read the text the sense of beauty, balancing our inner and outer focus again and summarize it in one paragraph. সামারি করতে হবে, এটার সামারি লিখতে হবে। এটা do a pair check and finally share it with the whole class. The following guidelines are to help you write the summary. সামারি লিখতে হবে, সামারিতে লিখতে পারো তুমি, সামারিটা সুন্দর মতো লিখে ফেলতে হবে। এরপর দেখো let's be reasonable, read the given topic and below the instruction to participate in the debate.
এরপরে ডিবেট টপিক, একটা ডিবেট টপিক দিছে। ডিবেট কি? যুক্তি বিতর্ক, যুক্তি তর্ক। ডু ইউ থিঙ্ক ফ্রি এডুকেশন ওপেন্স অপরচুনিটিস ফর এভরিওয়ান অর লিমিট অপরচুনিটিস? এটা হলো আমার ডিবেটের টপিক। ডিবেটটা আসবে না সাধারণত, ডিবেট দিয়ে পরীক্ষায় আসা লেখার মতো কিছু না। এরপর ওকে, আমাদের থার্ডটাও ডান। এই থার্ড চ্যাপ্টারের কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। কেউ যদি কোনো কিছু বুঝতে না পারে না আমাকে ভাইয়া। বলবা কিন্তু। ওকে, টোনস ইন স্টেটমেন্ট। হ্যাঁ, স্টেটমেন্টের টোনস গুলো কেমন হবে? যেমন দেখো, এটা আমরা why did the math book look sad because it had too many problems? ম্যাথ বুকের কেন, ম্যাথ বুকটা, আচ্ছা ম্যাথ তোমাদের কেমন লাগে? ম্যাথ ভালো লাগে ভাই। আমার কাছে ইংরেজিটা ভালো করে ইংরেজিটা, ইংরেজিটা গ্রামারটা একটু কঠিন। গ্রামারটা, আচ্ছা গ্রামাটিক্যাল পার্ট। এটা তো আচ্ছা, তোমাদের কি পেপার পেপার তো চেঞ্জ করে না, শুধুই তো ইংলিশ? তোমাদের ইংলিশের ভিতরে তো গ্রামাটিক্যাল পার্ট থাকে, আবার রাইটিং পার্ট থাকে, তাই না? জি ভাইয়া। আমাদের তো আবার আলাদা গ্রামার হয় এই জন্য। আচ্ছা, তোমাদের আলাদা আলাদা গ্রামার বলতে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, এই টাইপের এগুলো আসে? হ্যাঁ হ্যাঁ, ভয়েস, ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আর এই যে এই সামনে 3 তারিখ থেকে যে পরীক্ষা, এটা কি তোমাদের সেমিস্টার অনুযায়ী হবে নাকি একদম কারিকুলাম অনুযায়ী আমাদের হবে যেটা? আমাদের চলতেছে ভাইয়া। আমার ইংলিশ পরীক্ষা শেষ হয়েছে, 3টা শেষ হয়েছে। কালকে বিজ্ঞান। ও, ইংলিশ পরীক্ষা অলরেডি শেষ? হ্যাঁ ভাইয়া। মানে আনসিন আনসিন ছিল, আর প্যারাগ্রাফ ছিল, ডায়লগ ছিল, গ্রামার ছিল। কেমন হয়েছে পরীক্ষা তাহলে? আমার পরীক্ষা ভালো হয়েছে, কারণ আমাদের তো দিয়ে দেয়, সাজেশন একটা দিয়ে দেয়। মোটামুটি ধরেন 4টা প্যাসেজ দিয়ে দিলে ওটা থেকে ওখান থেকে আসে। 4টা থেকে আসে? হ্যাঁ, 4টার মধ্যে আনসিন আনসিন এবার আচ্ছা আচ্ছা, আনসিন ছিল। বুঝতে পারছি। ফার্স্ট সেমিস্টারে সিন ছিল, আর এবার আনসিন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটিও শেষ করি বাকিটা, তারপরে রিড দ্য ফলোইং স্টেটমেন্ট এন্ড চুজ। আচ্ছা, হোয়াই ডিড দ্য ম্যাথ বুক লুক স্যাড? ম্যাথ বুক কেন দুঃখী দেখায়? বিকজ ইট হ্যাড টু মেনি প্রবলেমস। ম্যাথে কিন্তু অনেক প্রবলেমস থাকে। ডু দ্য সেন্টেন্স মেক ইউ স্যাড, হ্যাপি, এক্সাইটেড, হিউমারাস? হ্যাঁ, ম্যাথ বুকে যে প্রবলেম, এটা আমি তোমাদের সাধারণত মেবি পড়াইনি। আমি মনে হচ্ছে এটা আমি তোমাদের পড়াইনি, হয়তো বা অন্য টিচার তোমাদের এই ক্লাসটা নিছিল। আমি কোনো কারণে এই ক্লাসটা হয়তো নিতে পারিনি, আমার নতুন নতুন লাগতেছে। আচ্ছা, ডু দ্য সেন্টেন্সেস মেক ইউ স্যাড, হ্যাপি, এক্সাইটেড অর হিউমারাস? মানে ম্যাথের যে সেন্টেন্স গুলো আছে এগুলো কি তোমাকে স্যাড করে, হ্যাপি করে, এক্সাইটেড করে আর হিউমারাস করে? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? এটা হলো সম্পূর্ণ ফ্রি রাইটিং। কারো অনেকের ম্যাথ ভালো লাগে, অনেকের ম্যাথ ভালো লাগে না, অনেকের ম্যাথ মোটামুটি লাগে, ঠিক আছে, পারি পারি না, এই টাইপের অবস্থা। হ্যাঁ, তো আমি দিতে পারি, যদি আমার ম্যাথ ভালো লাগে আমি স্যাড দিব, কারো যদি ভালো লাগে সে দিবে হ্যাপি। হোয়াই ডু ইউ থিঙ্ক সো? এটা তোমার কেন মনে, তোমার কেন স্যাড মনে হয়? যারা স্যাড মনে হয় তার কি ম্যাথ অনেক কঠিন হয়, ম্যাথ মানে এভরি টাইম ম্যাথ সব মিলে না, বা তারপরে ম্যাথ ভুল হওয়ার চান্স বেশি, এটা যারা স্যাড তারা দিতে পারে। আর হ্যাপি কেন? ম্যাথ খুবই ইজি লাগে, ম্যাথ খুবই লজিক্যাল লাগে। হ্যাঁ, ম্যাথ অনেকের কাছে খুবই লজিক্যাল লাগে, তারপরে ইজি লাগে, যে ম্যাথ আসলে, কোন একটা ম্যাথ আসলে আমার কনফিডেন্স ভালো থাকে, আমি দিতে পারি। এই টাইপের আনসার হতে পারে, বিভিন্ন ধরনের আনসার হতে পারে, ঠিক আছে, এক একজনের এক এক ধরনের আনসার হতে পারে। তারপরে আর্থ ইজ মেইনলি কভার্ড বাই ওয়াটার, অ্যাবাউট 70% অফ দ্য প্ল্যানেট সার্ফেস ইজ ওশান। ডু দ্য স্টেটমেন্টস মেক ইউ স্যাড, হ্যাপি? এই 70% যে আমাদের পানি আছে, মানে ওশান আছে। আমার একটা কল আসছে, একটু ওয়েট। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো 70% যে পানি, এটা তোমাদের কি হ্যাপি করে না স্যাড করে, এটা নিয়ে লিখতে হবে। জাস্ট নিজের ওপিনিয়নটা দিতে হবে, তোমার কেমন লাগতেছে, এটা একদম পুরোটা, এটা পুরোটা কি ফ্রি রাইটিং এর আওতাভুক্ত। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এই সবগুলোই সেম। এবার নাও রিড দ্য ফলোইং স্টেটমেন্ট ইন কলাম 1 এন্ড কলাম 2 টোনস। কলাম 2 লেটার চেক ইউর আনসার উইথ দ্য পেয়ার। আচ্ছা, কলাম 1 এর সাথে কলাম 2 ম্যাচ করতে হবে,
এটা তো পারবে তোমরা। নাও লুকস এট দ্য ম্যাচিং ইন অ্যাক্টিভিটি ফর প্রোনাউন। আচ্ছা, ম্যাচিং গুলোর উপরে ভিত্তি করে এভরি স্টেটমেন্ট হ্যাজ ইটস ওন টোন। এটা কি এগ্রি নাকি নট এগ্রি এগুলো। ডু ইউ থিঙ্ক অথর কনভে দ্য ওন মোডস অফ ফিলিং সেম while doing the activity? How do you identify the writer's mood or feeling? Same. Have you ever experienced the tone of the writer? Same. এটাও তোমার ফ্রি রাইটিং, তোমার যেটা মনে হবে ওটা লিখতে পারবে, এটা কোনো স্পেসিফিক আনসার নাই এগুলো। Read the following note to know how a text reflect the author's feelings. এখানে একটা নোট আছে, অথরের যে কি ফিল করতেছে, হ্যাঁ ওটা তোমাদের নোট ডাউন করতে হবে। তার ভয়েস অফ দ্য অথর, তার ফিলিংস কি, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ কি, হ্যাঁ তারপরে সিমিল কি, মেটাফর, সিমিল মেটাফর পড়ছিল না? জি ভাইয়া। সিমিল কি, মেটাফর কি, তারপর ফর্মাল কি, ইনফর্মাল কি, ফর্মাল টেক্সট কি কোনটা, ইনফর্মাল টেক্সট কোনটা, তারপর নন অ্যাসার্টিভ কোনটা, অ্যাসার্টিভ। নন অ্যাসার্টিভ মোটামুটি বলা যায় যে না বোধক বাক্য যেটা, ওইটাই নন অ্যাসার্টিভ। তারপর অ্যাসার্টিভ টোন কোনটা, অ্যাগ্রেসিভ টোন কোনটা, টোন অফ ট্রাম্পেন্ট কোনটা, কাম কোনটা, বিটার টোন কোনটা, এক্সাইটেড টোন কোনটা হবে, টোন অফ অ্যামেজমেন্ট কোনটা হবে, এগুলো পড়ে ফেলবো। ঠিক আছে, read the given sentence in the left column and the respective tones in the middle column. Now in pairs discuss the right in the next column, how the statement gives the exact tone stated in the mid column. One is done for you. ঠিক আছে, এখানে সেন্টেন্স আছে, সেন্টেন্সটা লিখতে হবে, সেন্টেন্সটা কোন টোনে আছে, পারসুয়েসিভ কোন টোনে আছে এটা এখানে লেখা আছে। তারপরে হাউ দ্য স্টেটমেন্ট গিভ দ্য এক্সাক্ট টোন, মানে এক্সাক্ট ফর্মাল টোনটা কিভাবে দিল এটা তোমাদের জাস্ট ডিসক্রাইব করতে হবে। এই যে দেখুন এখানে আছে ফর্মাল, প্লিজ, সে কি করছে, রিকোয়েস্ট করছে, তাই ফর্মাল। গেস হোয়াট, আই গট এন A+ ইন এসএসসি। ইনফর্মাল, ইনফর্মালি বলছে, হ্যাঁ ইনফর্মালি ডিরেক্টলি বলছে, তাই এটা ইনফর্মাল। এভাবে সেম ভাবে সবগুলোর টোনস দেওয়া আছে, টোনস গুলো কেন দিছে এটা জাস্ট লিখতে হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, রিড দ্য ফলোইং নোট অথর ফার্স্ট এন্ড দেন টেক্সট। এই সেম ভাবে অথর কবি পরিচিতি দেওয়া আছে, টেক্সট এ, তারপরে লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট বাই আনসারিং দ্য কোয়েশ্চেন। সেম ভাবে এখানে যে কোয়েশ্চেন গুলো আছে এগুলা টেক্সটের উপর ভিত্তি বেস করেই কোয়েশ্চেন করা হয়, টেক্সট থেকে আনসার গুলা তোমরা দিবা। রিড দ্য ফলোইং নোট এন্ড দেন ইন পেয়ার্স এক্সপ্লেন হাউ দ্য অথরস ফিলিংস। সেম ওই উপরে আমরা যে অথরস ফিলিংস একটা পড়ছিলাম ওইটা সেম ভাবে আবার এখানে দিছে। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, সেম ভাবে এইগুলো আমরা কোথায় আনসার করব, এই অথরস ফিলিংস এর উপরে যে প্যাসেজটা আছে এই প্যাসেজ থেকে আনসার করব। Read the following note on the author first and then the text. Later discuss the following question in pairs or groups. লেখক সম্পর্কে নিচে নোটটা পড়তে সেম একই, তিনটাই দেখি সেম। Peace and acceptance. Let's check the understanding the text by answering the question. এই কোশ্চেন গুলো কোথা থেকে করতে হবে, লিখতে হবে, এইখান থেকে লিখতে হবে, আবার কিছু এখান থেকেই লিখতে হবে। ঠিক আছে, তোমাদের সিন প্যাসেজ আনসিন প্যাসেজ দেওয়ার পরে কোশ্চেন করবে, ওই কোশ্চেন গুলো তোমাদের প্যাসেজ অনুযায়ী প্যাসেজ থেকে বের করে করে নিজের ভাষায় লিখতে হবে। এখানে টোন দেওয়া আছে, এক্সাম্পল ওয়ার্ডস, এই টোনের উপর দ্য টোন অফ অপটিমিজম, এটার উপর একটা এক্সাম্পল ওয়ার্ড দিতে হবে। টোন অফ অ্যাফেকশন কেয়ার, এটার উপর একটা এক্সাম্পল ওয়ার্ড দিতে হবে। এরপর দেখো, নাও রিড দ্য টেক্সট এ ইন অ্যাক্টিভিটি 4.3.3 এমবি। এখানে আচ্ছা ফর্মাল ইনফর্মাল, তারপরে ফর্মাল ইনফর্মাল, চয়েস অফ ওয়ার্ড, ভয়েস অফ দ্য অথর, মুড, ফিলিংস। টেক্সট এতে ফর্মাল ইনফরমেশন কোনটা ওটা লিখতে হবে, তারপর ইনফর্মাল কোনটা, ইনফর্মাল কোনটা এটা লিখতে হবে, চয়েস অফ ওয়ার্ডস কোনটা এটা লিখতে হবে, তারপর ভয়েস অফ দ্য অথর লিখে মুড লিখতে হবে, ফিলিংস লিখতে হবে। টেক্সট বিতে সেম এভাবে সেম ভাবে টেক্সট বি লিখতে হবে। Select 5 poems that you have read in your textbook. তারপরে then list them in the left column and identify their respective tones in the next column. Finally, quote from the poems and explain why you consider these poems of the particular tone of the next poem. সেম ভাবে এখানে poem লিখতে হবে, tone of the poem লিখতে হবে, কোড লিখতে হবে, explanation লিখতে হবে। ঠিক আছে, এই গেল আমাদের 4th চ্যাপ্টার। তোমরা এটা বুঝতে পারছো? জি ভাইয়া। তুমিও বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ। এক্সপ্রেসিং এ সলিউশন টু এ প্রবলেম।
হ্যাঁ, কোনো একটা প্রবলেমের সলিউশন আমরা কিভাবে এক্সপ্রেস করব, একটা ডে অফ চ্যালেঞ্জেস, ঠিক আছে, একটা দিনে কি কি চ্যালেঞ্জ আসতে পারে আমাদের, এটার উপরে কি কি সলিউশন হতে পারে, এটার উপরে এই চ্যাপ্টারটা ছিল। এই চ্যাপ্টারটা আমি পড়াইছিলাম তোমাদের। এই যে সেম ভাবে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজের উপরে কোয়েশ্চেন দেওয়া আছে, সবগুলোর প্যাটার্ন সেম কিন্তু, ঠিক আছে। এই যে তারপরে আমরা পি কে প্রবলেম ছিল, এটাকে আমরা বক্সে ফেলতেছিলাম। স্টেপস কি কি, আইডেন্টিফাই দ্য প্রবলেম, ফার্স্ট আইডেন্টিফাই করব, তারপর ফাইন্ড আউট রিজনস কজিং দ্য প্রবলেম, আইডেন্টিফাই দ্য নেসেসিটি অফ সলভ দ্য প্রবলেম, ফাইন্ড আউট সাম পসিবল সলিউশন ফার্স্ট। এগুলো আমরা পড়ছিলাম, ঠিক আছে। এরপর দেখো, রিড দ্য ফলোইং নোট ইন দ্য বক্স, read the following note in the box or the writing techniques for problem solution text and share your understanding in pairs or groups. Later share it with the whole class. এখানে the writing techniques for problem solution text বলতে বোঝায় যে তুমি একটা প্রবলেম যে সলভ করবা, এটা সলভ করার যে সলিউশন গুলো তুমি বের করবা, কিভাবে সলিউশনটা বের করবা, এটাই। তো ফার্স্ট এই যে সেম ভাবে আমার ইন্ট্রোডাকশন থাকবে, প্রবলেম সলিউশন টেক্সটে কি থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, বডি প্যারাগ্রাফ 1 থাকবে, বডি প্যারাগ্রাফ 2 থাকবে, কনক্লুশন থাকবে। মনে পড়ছে? জি আচ্ছা, সেম ভাবে এটা অ্যানালাইজ করতে হবে, জানার আইডিয়াস লিখতে হবে, কজেস অফ লুজিং ইন্টারেস্ট, কোনো কিছুর উপর ইন্টারেস্ট লুজ করার কি কি কজ থাকতে পারে, ঠিক আছে। এইগুলোর কজ লং আওয়ার ক্লাস থাকতে পারে, ফিয়ার অফ ফেলিওর থাকতে পারে, লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও থাকতে পারে। লোয়েস্ট টিচার স্টুডেন্ট রেশিও নিয়ে অনেক বড় একটা লেকচার দিছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? মুন্তা মুন্তা মনে হয় ওই ক্লাসে ছিল না, ছিলা? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এরপর দেখো, আহ এটা তো এটাই গেল গেল আন্ডারস্ট্যান্ড টু রাইট আচ্ছা, বডি প্যারাগ্রাফ 2 কিভাবে লিখবো ওইটা গেল। তারপরে এই যে আনলকিং দ্য পাওয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন একটু আগে আমরা পড়লাম। তাহলে বলো 77 পর্যন্ত, তাহলে আমাদের আবার আমরা আরেকবার রিভাইজ দিলাম, প্রবলেম গুলা শেষ করলাম। তাহলে এখন তোমাদের কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমাকে বলো, 1 থেকে 7 পর্যন্ত কোনো সমস্যা আছে? না ভাইয়া, আপাতত নাই। আপাতত না, এটা কিন্তু পরীক্ষার জন্য একদম ফাইনাল রিভাইজ দিলাম আমরা। কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। আচ্ছা, তোমরা পড়ার পরে যদি কোনো প্রবলেম পাও তাহলে স্কুলি অ্যাপে আমাকে জানাতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে। আমি আপডেট থাকবো, তোমাদের জানাই দিব আমি। আচ্ছা ভাইয়া। রায়হানা জয়েন করে নে পরে না, দুইজনই তাহলে, তুবা আর মুনতাহা। তাহলে মুনতাহার তো পরীক্ষা হয়ে গেছে, তুবার পরীক্ষা তাহলে 3 তারিখ না? জি ভাইয়া। আচ্ছা, ভালোভাবে পরীক্ষা দিবা, বুঝে বুঝে সুন্দর করে লিখে দিবা, সবকিছুই তুমি পারবা। এই টাইপেরই কোয়েশ্চেন করা হবে, দেখবা যে সবকিছুরই আনসার কোয়েশ্চেনের ভিতরেই আছে, ঠিক আছে। বুঝে সুন্দর করে পরীক্ষা দিবা। জি ভাইয়া, দোয়া করেন। ফিয়ামানিল্লাহ, ভালো করে পরীক্ষা দিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। যদি কোনো সমস্যা পাও অবশ্যই স্কুলে অ্যাপে আমাকে জানাবা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা।